গল্প প্রেম তরঙ্গ, লেখায় আলিশা। খুব ভয় থাকি তাকে দেখে, খুব দ্বিধায় থাকি আজকাল। তার অন্যায়ের প্রতিবাদও করতে পারি না, জোর গলায় আমি তাকে শুধাতে পারি না। কেন আমার তিতাসকে আপনি আমার থেকে আলাদা করে দিলেন? কেন মিথ্যা অপবাদ দিয়ে আপনি আমায় ছোট করলেন ওর চোখে? আপনি একটা নিচু মনের মানুষ, শুধুমাত্র বোনের ভালোবাসাটাই দেখলেন, আর তার ভালোবাসার মূল্য দিতে গিয়ে আজ আমার ভালোবাসা কেড়ে নিলেন। আই হেট হোম আনলিমিটেড। অনেকগুলো এমন কথা মুখে এসে জড়ো হয়, হুটোপুটি খায় বুকের মাঝে, কিন্তু বলা হয় না। এক বদ্ধ ঘরে বোবার মতো শুধু দিনরাত করে যাচ্ছে আর সাথ দিতে হলো। সে যাতে আমেরিকান, বাংলা বাবার সন্তান, আর আমেরিকান মায়ের পুত্র। নাম তার ক্যারেন জাহিদ, তার বোন কনা ইসলাম। ক্যারেনের মা গত 2 সপ্তাহ আগে পৃথিবী থেকে চির বিদায় নেন। তিনি আমেরিকাতেই থাকতেন পুত্রসহ। শুধু কনার জন্ম আমেরিকাতে হলেও বাসস্থান বাংলাদেশে। আমার শ্বশুর আলম ইসলাম ক্যারেনের মা ছাড়াও আরও একজন নারীকে স্ত্রী করেছিলেন। তিনি বন্ধা, নিঃসন্তান। পরবর্তীতে শুনেছি ক্যারেনের বাবা কনাকে বাংলাদেশে আনেন। তার পূর্বে আমার ক্যারেনের মায়ের সম্পর্কে কেউ অবগত ছিল না। বলা চলে ক্যারেনের বাবা ক্যারেনের মাকে লুকিয়ে বিয়ে করেছিলেন, সকলের অগোচরে, অমতে। অতঃপর এক বিদেশি নারীর সাথে খ্রিস্টান থেকে ধর্ম পরিবর্তন করা ক্যারেনের মায়ের কথা পরিবারের কাছে তুলে ধরতে পারেননি। ফলস্বরূপ শাশুড়ি মা বিদেশে পড়েছিলেন। তবুও তার নাকি ছিল না কোনো অভিযোগ, ছিল না কোনো রাগ ক্ষোভ স্বামীর প্রতি। হাসি মুখে কনাকে তুলে দিয়েছিল ক্যারেনের বাবার হাতে। সতী নিয়ে তার কোনো মাথা ব্যথা হতে ছিল না, ছিল না বাঙালি নারীদের মতো তেজ। তবে ভালোবাসাটা ছিল অপরিসীম। টিটি, হেই টিটি। ভাবনার মাঝে হঠাৎ চমকে উঠলাম আমি। হাঁটু মুড়ে বসেছিলাম ফ্লোরে, চকিতে উঠে দাঁড়িয়ে গেলাম। ক্যারেন রুক উঠিয়ে দাঁড়ানো আমার সামনে। আমি এক পলক দেখে চোখ সরিয়ে নিলাম। তাকে দেখলেই বুকে কেউ যেন এসিড ছুঁড়ে মারে। পড়তে পড়তে যেন কুঁচিয়ে যায় হৃদয়। টিটি, হোয়াট হ্যাপেন? এখানে এভাবে বসে আছো কেন? স্পষ্ট আর অস্পষ্ট বাংলা ভাষা তার, তালগোল পাকানো। আমার তিথি নাম গুলিয়ে মিলিয়ে ডাকে টিটি। মাঝে মাঝে মনে হয় আমি মুরগির বাচ্চা। আধা দেওয়ার জন্য আমার ডাকা হচ্ছে, টিটি আয় পানি খেয়ে যা। এমনি। আমার কথার প্রত্যুত্তরে ক্যারেন তার ফ্যাকাশে ফর্সা মুখটা টেনে আনলো এক চিন্তা। আমি জোরসোরো হয়ে দাঁড়িয়ে রইলাম। তার পায়ের পাতার আমার দৃষ্টি পড়ল, সাদা কাগজের মতো। রক্তে লাল লাল শিরা উপশিরা ভেসে আছে অতি আনন্দে। তোমার টিটাস কাল বউ নিতে আসবে, যাবে না? সকাল সকাল যেতে হবে কিন্তু। এউকন তো লাস্ট নাইট। ঘুমাও, কুইক। ক্যারেনের কণ্ঠস্বর আমায় জ্বালিয়ে দিলে যেন। তার এলোমেলো বাংলা শব্দের ভেজে লুকিয়ে রাখা কটাক্ষ বাণী ছট করে ধরে গেল আমার মাথায়। আমি তড়িৎ বুদ্ধিতে মাথা তুললাম। মুহূর্তেই আকস্মিকভাবে ঠক করে শব্দ হলো। তার থুতনিতে লেগেছে আমার মাথা। এত কাছে ছিল নাকি? আমি ঈষৎ ভয় পেয়ে পিছিয়ে যেতে চাইলাম দুপা। ঠিক তখনই আবার ক্যারেন তার শক্ত পা দিয়ে চেপে ধরলো আমার পায়ের পাতা। তার ডান পায়ের পুরো পাতা জুড়ে বসলো আমার বাম পায়ে। ঠক করে যেন শব্দ তুললো আমার হৃৎপিণ্ড। শঙ্কিত চোখে চেয়ে দেখি সে বন্ধ করে নিয়েছে চোখ। সাদা চামড়ার কপাল জুড়ে পড়েছে 2-3টে ভাঁজ। আমি মিনমিনিয়ে বলে উঠলাম, সরি। ক্যারেন চোখ মেলে তাকালো এতক্ষণে। বিরক্ত দৃষ্টিতে যেন আমায় ঝলসে দিয়ে সে সমস্ত ফারাক খুঁজে ফেলে এগিয়ে এলো আমার নিকট। ততক্ষণে তার বাম পাটা আলবিছে রাখা হয়ে গেছে আমার ডান পায়ের পাতার ওপর। আমি বন্ধ করে নিলাম চোখ। ক্যারেন এমন সময় বলল, জিভ কেটে দিলে। দিস ইজ নট ফেয়ার। টিটাসকে নিয়ে এত সিরিয়াস? আমি দেখিনি। বন্ধ চোখে বলে উঠলাম। ক্যারেনের পক্ষ হতে কোনো বাক পেলাম না আর। একটু সময় পর, প্রায় মিনিট 2 অনুভব করলাম আমার পা জোরে শান্তির ছোঁয়া পেয়েছে, মুক্ত সে ভারী কোনো কিছু থেকে। ক্যারেন বোধহয় চলে গেছে। আমার বন্ধ চোখের পাপড়ি বেয়ে গাড়িয়ে গেল এক ফোঁটা জল। মনে উঠতে লাগলো সেই মুহূর্ত। আমার আর তিতাসের ভালোবাসার কিভাবে ফাটল ধরিয়েছিল ক্যারেন সে কথা। সেদিন ছিল ক্যারেনের মায়ের মৃত্যুর 3য় দিন। ক্যারেন সুদূর আমেরিকা থেকে নিজের প্রাণহীন মাকে নিয়ে এসেছিল বাংলাদেশে। আমি কনাদের বাসার ভাড়াটিয়া।
আম্মু আব্বু গ্রামে পড়ে থাকে, আমি লেখাপড়ার সূত্রে ঢাকায়। বাসাটা ঠিক করে দেয় আমার তিতাস, ক্যারেনের বাবা সম্পর্কে তিতাসের খালু, তিতাসের ছোট খালার স্বামী। আমি তখন মাত্র 3 দিন হলো উঠেছি কনাদের বাসায়। তিতাস আগে থেকেই সে বাসার বাসিন্দা, ওখান থেকে ওর মেডিকেলের দূরত্ব বড্ড নগণ্য। আমার যে অ্যাডমিশন হলো, তখন পুরোদস্তুর গাধার মতো খাটিয়ে খাটিয়ে পড়িয়েছে তিতাস, শুধুমাত্র এই আশায় যেন আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাই, তার পাশাপাশি থাকি। সে পুরোদমে যেন আমার খেয়াল রাখার অবকাশ পায়। রাত 3টা পর্যন্ত ভিডিও কলে থেকে আমায় পড়িয়েছে, নিজে পাশে কঙ্কাল নিয়ে সংসার করেছে আর আমাকে বই দিয়ে রেখেছে। কখনো বা ঘুমিয়ে গেছে, ফোন কাটা হয়নি। বড্ড ফাঁকিবাজ আমি, পড়ালেখা একদম ভালো লাগে না, এই কথা সে বেশ করে জানে। ঘুমের মাঝে আবার তোড়াক করে লাফিয়ে উঠে বলেছে, এই তিথি, পড়ছো তো তুমি? প্লিজ ফাঁকিবাজি করো না, ঢাকায় আসার এই একটাই চান্স তোমার, আমাদের প্রেমের পূর্ণতা পাওয়ার পথ এটা। তুমি আসলেই আমি একটা ক্লু নিয়ে তোমার আম্মু আব্বুর কাছে গিয়ে তোমার চাইতে পারবো। লাইট অফ করবো আমি। ভাবনার মাঝে আবারও ক্যারেনের ডাক। সে বিছানায় অবস্থানরত। আমি চোখ মুছে গুটি গুটি পা বাড়িয়ে চলে এলাম বিছানার কাছে। ক্যারেন বুকে ভর দিয়ে শুয়ে আছে, তার মাথার এক ঝাঁক সরু ঈষৎ লালচে চুলগুলো দেখে আমার ইচ্ছে জাগলে টেনে ধরি। টেনে টেনে উঠিয়ে মনের সব আক্রোশ মিটিয়ে ফেলি, কিন্তু তা হবার নয়। ধূপ করে বিষাদ মাখা মন নিয়ে শুয়ে পড়লাম তার পাশে। সে লাইট নেভালো, অতঃপর কি আধারকে আপন ঘরে বন্ধ করলে চোখ? করেছে হয়তো, একটু পর ঘুমিয়ে যাবে। তার তপ্ত নিঃশ্বাসের সুরখানে বাজবে আমার। রাত কত হতে থাকবে, আমার ঘুম হবে না। প্রথম দৌড়াতে ঘুম হয়নি ভয়, ক্যারেন নি স্বামীর অধিকার নিয়ে জোরজারি করবে আমার সাথে, এমন দুশ্চিন্তায় গ্রাস হয়েছিলাম। অতঃপর 2টো রাত যখন কাটলো, ক্যারেনের পক্ষ হতে অপ্রত্যাশিত কিছু প্রকাশ পেল না, তখন বুকের ভয় অল্পে অল্পে নেমে গেছে। জানি না সে কি চায়, তাকে তো আমি কোনো এক দ্বিধা, ভয়, অস্বস্তির কারণে কিছু বলতে পারি না। মা বাবাও জানে না আমার এসব খবর। এক বিদেশি তরুণের সাথে যে আমার আচমকা বাজে পরিস্থিতিতে বিয়ে হয়েছে, সে খবর আমার আপনজনদের কেউ জানে না। ফোনে কথা হলো এই 7 দিনে মা বাবার সাথে, কিন্তু কিছু বলার সাহস হয়নি আমার। ক্যারেনকে আমি বুঝি না, আর না বোঝার চেষ্টা করি। আমি শুধুই তার নামে বুকের মাঝে ঘৃণা পুষি, অসংখ্য পাহাড় সম। তিতাসকেও ঘৃণা করি আমি। কিভাবে পারলে সে আমায় অবিশ্বাস করতে? কিভাবে? তার উপর কনেকে বিয়ে করলো এক নিঃশ্বাসে, 3বার কবুল উচ্চারণ করে। একবারও ওর কষ্ট হয়নি, বুক কাঁপেনি? সেদিন কি লাশবাহী একটা গাড়ি নিয়ে যখন বাসার গেটে প্রবেশ করে, তখন আমি বেকুনিতে দাঁড়িয়ে। কণা দৌড়ে যায় গাড়ির কাছে, কণার মা বাবা চলে যায় অন্তদন্ত হয়ে। মোট 2টো গাড়ি প্রবেশ করে বাড়িতে। একটা সময় লাশবাহী গাড়ি হতে নেমে আসে এক ফ্যাকাশে ফর্সা তরুণ। তখন সে ছিল যেন চেরি ফলের অনুরূপ। নাক, কান, চোখ তার ছিল পুরোপুরি লাল রাঙা, চোখে ছিল জলের ধারা। এলোকে সে কণা হুট করে হামলে পড়ে তার বুকে। সে অস্পষ্ট সুরে কান্নারত কণ্ঠে ভাইয়া বলে ডেকছিল ছেলেটাকে। কণার ব্রাউন চুলগুলোর দশা ছিল যাচ্ছে তাই। আমার মায়া হচ্ছিল ভীষণ। বরাবরই ওর চুলগুলো ছিল আমার পছন্দের। আমি উৎসুক হয়ে দেখছিলাম। অপর গাড়ি হতে নেমেছিল 4টে বিদেশি, মধ্যবয়স্ক এক কাপল আর 2টো মেয়ে। সকলের চোখ মুখ জুড়ে ছিল বিষাদ আর বিষাদ। ও কণার ভাই ক্যারেন। আমার মনোযোগ যখন নিবন্ধ ছিল হচ্ছে না অসম্ভব ফর্সা ছেলেটার দিকে, ঠিক তখনই পরিচয় প্রকাশ করে দেয় তিতাস। সে আমার পাশে এসে দাঁড়িয়ে বলে ওঠে এই কথা। আমি চমকে পাশে তাকাই। তিতাস আমার ঘরে এসেছে, এমন অধিকার বা সাহস বা অনুমতি তাকে দেওয়া হয়নি। আমার চোখে তখন ছিল সংজ্ঞা আর অবিশ্বাস। তিতাস গুমোট মুখে বলেছিল তারপর, বি কেয়ারফুল এন্ড কন্ট্রোল ইউর মাইন্ড। এটুকু বলেই সে গটগট করে চলে যায়। আমি বুঝিনি তার কথার মাথা ও মাথা এবং মাঝের অংশ। তিতাস চলে যেতেই আমি উৎসুক হয়ে রুম থেকে বেরিয়ে পড়ি। নিচে গিয়ে সে বাড়ির প্রথম খুব কাছ থেকে দেখি ক্যারেনকে। অনেক লম্বা একটা ছেলে, অসম্ভব ফর্সা আর চমৎকার 2টো চোখের অধিপতি অশ্রু নিবারণে ব্যস্ত। আমি হা হয়ে দেখছিলাম।
যেন ঢুকে পড়তে চেয়েছিলাম ক্যারেন নামক বিদেশি ছেলেটার কষ্টের রাজ্যে। কণা ক্যারেনের মা হারানোর বেদনা আমি যেন মিটারে মাপতে চেয়েছিলাম সেদিন। তিতাস তখন আবারও এক দমকা হাওয়ার মতো এসে উপস্থিত আমার সম্মুখে। হুট করে হাত টেনে নিয়ে যায় একটু দূরে, নিচু স্বরে অসহায়ের মতো বলে, তিথি। এটুকুই তার মুখের ভাষা ছিল, কিন্তু চোখের ভাষায় ছিল আরো কিছু। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রই তার সম্মুখে, চোখের ভাষা স্পষ্ট করে নিয়ে দেখে বলি, আজব তিতাস, তুমি এমন কেন? আমি সেদিন মজা করে বলছিলাম ক্যারেন অনেক সুন্দর, ওর মতো কিউট একটা বিদেশি ছেলে জামাই হওয়া মানে লাইফে চাকানাকা। তাই বলে তুমি সত্যি ভেবে বসবা? আশ্চর্য, আজ শোকের আসর এখানে তিতাস? এত ওভার পজিটিভ হওয়া কি ঠিক? আচ্ছা। তিতাস গুমোট মনে তার গৌরে বর্ণের মুখে অদৃশ্য কালো ছায়া ফেলে প্রস্থান করে সেদিন আমার সম্মুখ হতে। তবুও আড়ালে অগোচরে সে পুরোটা সময় পরখ করে গেছে আমায়। আমি অবাক ও হতাশ ছিলাম সেদিন। এতটা সিরিয়াস কেউ কিভাবে হতে পারে? শুধুমাত্র ক্যারেনের একটা ছবি দেখে শুধু প্রায় 200 দিন আগে আমি তাকে বলেছিলাম, ইস, ইস, জীবনে ভয়ঙ্কর ভুল করেছি আমি। তোমার মতো ইগোওয়ালা ছেলের সাথে প্রেম না করে কণার বিদেশি ভাইয়ের সাথে প্রেম করতে পারলে ভালো হতো। দেশি মূলা তুমি, ঝাল বেশি। বিদেশি মূলাই ভালো। তুমি তো শুধু সারাদিন শাসনের ওপর রাখো আমায়। এটুকু কথাই ছিল। তখন আমি শুধুমাত্র ক্যারেনের একটা ছবি দেখেছিলাম, তাও তিতাসের কাজিন হিসেবে, তিতাসের আত্মীয় সম্পর্কে জানতে গিয়ে। কিন্তু কে জানতো আমার এই কথা এক পর্যায়ে সত্য হবে। মুখ ফুটে মজার ছলে বলার কথা বাস্তবায়িত হলো কণার জন্য। ক্যারেন সেদিন তার মায়ের জানাজা করে বাসায় আসে। তার সাথে আগত 4 জন ফরেনার সেদিনই চলে যায়। তারা ছিল ক্যারেনের মামা, মামি আর কাজিন। প্রত্যেকে ছিল খ্রিস্টান। অনেক আগেই ত্যায্য করা হয়েছে ক্যারেনের মাকে। যেদিন তিনি ইসলাম গ্রহণ করেন সেদিনই। এরপর এটে এলো 3টে দিন। কোনো এক ছিঁড়েছানের সাথে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পাখি উড়ে যাচ্ছিল আকাশপথ দিয়ে। 7 তলা বাসার 4 তলার ফ্ল্যাটে চলে তখন তুমুল ঝগড়া। আমি কান্নারত কণ্ঠে 3 তলায় আমার রুমে বসে। চোখে ভয়, লজ্জা আর সংখ্যায় ছায়ার সাথে ঝরছিল অবাধ্য জল। তিতাস আর আমি সেদিন। টিটি, হাতটা দাও। ভাবনা গেল ছুটে আমার ক্যারেনে ডেকে। আমি গাড়িতে এলিয়ে রাখা মাথা উঁচু করলাম। বন্ধ চোখ খুলে চাইলাম বাইরের বামে। ক্যারেন গাড়ির দ্বার খুলে দাঁড়িয়ে আছে। আমি ঈষৎ অবাক হলাম তাকে দেখে। ভাবলাম কোথায় যেন যাওয়ার কথা ছিল। ভাবনার মাঝে একবার চাইলাম আশপাশে। চেক ঘুরিয়ে দর্শন পর্বের মাঝে বুঝলাম আমি ক্যারেনদের বাসার সম্মুখে, মানে শ্বশুর বাড়ি। কণাদের বাসায় ডেকোরেশন করা হচ্ছে। আজ বাংলাদেশের নাম করা এক ডাক্তারের মেয়ের বিয়ে বলে কথা। খুব বেশি সাজানো হবে হয়তো বড় বাড়ি। হেই, কোথায় হারিয়ে যাও তুমি? আই সেই, তোমার হাত দাও। ক্যারেন এখনো তার হাত বাড়িয়ে দিয়েছে আমার দিকে। আমি ভ্রু কুঁচকে ফেললাম। বিদেশি মানুষও যে এত ঢং আর কূটনীতিক জানে তাই ক্যারেনকে না দেখলে জানতাম না। প্রথমেই আমার সর্বাঙ্গে দিকে দিকে আগুন জ্বলে তার চেহারা দেখে। সাদা কাগজের মতো ফর্সা মানুষটাকে দেখলেই আমার ভয়াবহ কষ্ট হয়। আমার ভালোবাসা কেড়ে নিয়েছে সে। দ্বিতীয়ত আমার আগুন দৌদৌড় রূপে প্রজ্বলিত হয় তার বাংলা ভাষায় যাচ্ছে তাই উচ্চারণে। কি বলে না বলে তা কুয়াশায় ঢাকা। কোথায় কে একে এমন বাংলা শিখিয়েছে কে জানে। ভাষার মান সম্মান রাখে না। টিটি, আর হো, আর হো, কি যেন বলে। ওই, ও, রাবিশ। ক্যারেন হঠাৎ থতমত বিরক্ত হলো। কোনো একটা শব্দ মনে করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সে। আমি পাত্তা দিলাম না। আচমকা ধূপ করে নেমে পড়লাম বাড়ি থেকে। গড়গড় করে পা ফেলে চলতে লাগলাম সম্মুখে। বেশ কয়েক কদম, প্রায় ক্যারেন থেকে 5 কদম এগিয়ে যেতে হঠাৎ শুনতে পেলাম, টিটি, ইউ আর বয়রা। আমি বেশ দ্রুত গতিতে ঘাড় ঘুরিয়ে তৎক্ষণাৎ চাইলাম পেছনে। ক্যারেন ততক্ষণে গাড়িতে উঠে পড়েছে, পার্কিং এর উদ্দেশ্যে হয়তো। দৃষ্টি তার আমাকে ঘিরেই, মুখে মিটিমিটি হাসি তার। আমি হতভম্ব হয়ে গেছি। বলল কি সে? বয়রা মানে কি? এমন উদ্ভট শব্দ কি আদৌ আমাদের অভিধানে আছে? আমি ভাবনার খেয়াল করলাম ক্যারেন বেশ খুশি খুশি।
সে তার কাঙ্ক্ষিত শব্দটা মনে করে মুখ নিঃসৃত করতে পেরে। কিন্তু আমি বুঝিনি কি শব্দ এটা। সকাল 9টার দিকে ক্যারেন আমার তার বাবার বাসায় নিয়ে এলো। আলাদাভাবে তার সাথে আমি অন্য বাসায় থাকি। ক্যারেনের বাবারই বাসা। এখান থেকে প্রায় 30 মিনিটের দূরত্ব। সকাল হতে ক্যারেনটি চোখে পড়েনি আমার। আমি ড্রয়িং রুমে বসেছিলাম শুধু শক্ত মুখে। তিতাস নেই এই বাসায়। সে তার নিজের বাড়িতে, কুমিল্লাতে। বর সেজে আসবে। সেদিন তো শুধু হসপিটালে বিয়ে হলো কণা আর তিতাসের। আজ বউ তুলে নিয়ে যাওয়ার দিন। বুকটা অসহ্য রকমের পড়ছে। দাবানল, ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি যেন একত্রে শুরু হয়েছে। অসহ্য এই অনুভূতি। অসহনীয় বাস্তব এটা যে তিতাস আমার ছাড়া অন্য কোনো মেয়েকে বউ করেছে। ভাবনার মাঝে হঠাৎ শোরগোল কেন এলো। রব উঠেছে, বর এসেছে, বর এসেছে, আমার কলিজা মোচড় দিয়ে উঠল। অজান্তে হুট করে চোখ গেল বামের ঘরে কণার রুমে। পড়ে হৃদয় আরো পড়তে চোখে ধরা দিল রূপবতী কণাকে। সোজা চোখ পড়েছে আয়নার। বেশ করে ড্রিম রুম হতে দেখা যাচ্ছে কণা বসে আছে। মুখে তার লাজুক হাসি। লাল দোপাট্টার চোখ আড়াল করে রেখেছে। চিনচিন নয়তা করছে আমার বুকে। আমি উঠে দাঁড়ালাম। চোখে পানি এলো। অস্থির লাগছে। ইচ্ছে হচ্ছে চোখটা চিরতরে বন্ধ করেনি। এইসব দৃশ্য সইতে পারবো না আমি। এর প্রায় দৌড়ে ছুটছিলাম আমি। আচমকা ধাক্কা খেয়াল এক মহিলার সাথে। মুহূর্তেই মরার উপর খাড়ার ঘা হিসেবে তিনি পড়তে পড়তে না পড়লেও ফেলে দিলেন অজান্তে বড় মাটির ফুলদানিটা। গুড়িয়ে গেল, ভেঙে গেল। তিনি অদ্ভুত দৃষ্টিতে চেয়ে রইলেন আমার দিকে। আমি অপ্রস্তুত হয়ে পড়লাম। তবুও সব ফেলে আমি পালাতে চাইছি এই মুহূর্তে। হ্যাঁ, ঠিক করে বসলাম আমি পালিয়ে যাব। ক্যারেন হতে পালাবো, তিতাস হতে পালাবো, এবং আমি পালাবো এই কষ্ট যন্ত্রণা হতে। ইস, কেন এরা সবাই আমার পিছু নিয়েছে। আমি চলে যাব। বুকটা হাহাকার আমার। সেকেন্ডের কাটার সাথে পাল্লা দিয়ে যেন তরতর করে বাড়ছে আমার অস্থিরতা। হাত পা কাঁপছে। বারবার মনে হচ্ছে তিতাসকে ছাড়া আমি বাঁচবো না। আমি সইতে পারবো না তিতাসকে অন্য মেয়ের পাশে দেখে। আমি দম ফেটে মারা যাব। এলোমেলো পায়ে অস্থির মন নিয়ে সোজা নিচে চলে এলাম। এদের সবাইকে ছেড়ে চলে যাব। বেশ করে পরখ করে নিলাম আশপাশ। সবাই গেটে বর নিয়ে ব্যস্ত। পুরো গেট সাজানো হলেও একপাশে একটি ছিল ফাঁকা। ঘিরে আছে চারপাশ মানুষে মানুষে। ক্যারেনকে আশপাশে খুঁজলাম। সে নেই। একটু স্বস্তি পেলাম। আমি দ্রুত পায়ে গেটের ভিড় ঠেলে একটু ফাঁকা রাখা জায়গা দিয়ে বাইরে যেতে চাইলাম। গেট পেরোলেই সোজা মেইন রোড। একটা কিছুতে উঠে পড়লেই হবে। তারপর আমি কোথায় যাব জানি না। হয়তো নিরুদ্দেশ হয়ে যাব। যতক্ষণ না বুকের ব্যথা প্রশমিত হয় ততক্ষণ আমি নিরুদ্দেশ থাকবো। তারপরে একদিন আমি আবার ফিরে আসবো। তিতাসকে খুব করে জব্দ করব। ক্যারেনের সম্মুখে দাঁড়িয়ে বলবো, একটা মেয়েকে এত অসহায় ভাববেন না। আমি আপনার ঠেলার পুতুল ছিলাম না। কিন্তু এটুকুতে কি হবে? ওরা তো ঠিকই সুখে থাকবে। শুধু আমি তো সেই কষ্ট পাবো। ধুকে ধুকে মরবো। আচ্ছা, পরে ঠিক করবো এসব ভাবনা সব পরে। প্রথমেই আমি এদের ছেড়ে চলে যেতে চাই। আমি তিতাসকে কণার পাশে দেখতে চাই না। এটাই যদি আমার দেখার হয় তবে তার পূর্বে যেন আমার চোখ ঝলসে যায়। আরে ভাবি পালাচ্ছে নাকি? আমার মিষ্টি মুখ করাবে কে? মাত্রই এক পা ফেলেছিলাম নেটের মাঝে। ঠিক এমন সময় ডাক। আমি চমকে তাকালাম কণ্ঠের মালিকের দিকে। চোখ ভিজে উঠতে বাধ্য হলো আমার। বর বেশি নজর কাড়া তিতাস সময় হাঁক দিল। সম্বোধনটা কি ছিল? ভাবি। আসেন। এভাবে আমাকে গেটের বাইরে আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবেন? আমি তো আমার একমাত্র ভাবির হাতে মিষ্টি মুখ করতে চাই। আমার কষ্টগুলো বেড়ে এবার পাহাড় সম হলো। সেই পাহাড় বুঝি আকাশ হয়েছে। ভুলে গেলাম মুহূর্তে এখান থেকে দূরে চলে যাওয়ার কথা। ঘুরে দাঁড়ালাম। আশপাশে তখন হাসির রোল। ঠাট্টার বহর চলছে। তিতাসের আচরণে আমি অবাক। সকলের অগোচরে পরোক্ষ এক খোঁচা সে আমার দিচ্ছে। অফকোর্স সি ডাজ। টিটি মিষ্টি খাওয়াবে। হেই টিটি, হোয়াট ডু ইউ সে? কাম হেয়ার। ননদের হাজবেন্ডকে মিষ্টি খাওয়াও। ক্যারেনের কণ্ঠ।
সে উৎফুল্ল চিত্তে বলে উঠল, আমার জলে টৈটম্বুর একই সামলে নিলাম আমি সন্তর্পণে। অজ্ঞাত ঘটনার বীভৎস কাহিনী আর যন্ত্রণা শুধু বুকে চাপা রইল আমার, তিতাসের আর ক্যারেনের। আমি ধীর পায়ে জেদ সমেত এগিয়ে গেলাম তিতাসের সামনে। তার আর আমার মাঝে ছোট এক টেবিল রেখা, তাতে ৩-৪ পদের মিষ্টি শরবত। আমি পোড়া হৃদয় নিয়ে মুচকি হাসলাম তিতাসের দিকে তাকিয়ে। টেবিল থেকে একটা মিষ্টি কাটা চামচে তুলে নিয়ে নীরবে বাড়িয়ে দিলাম তিতাসের দিকে। তিতাস যেন অবাক হলো, ঘাবড়ে গেল, হতমত খেয়ে গেল। তার এমন দশা কাটিয়ে উঠতে বেশ সময় লাগলো। পাশে তার বন্ধুরা ছিল, যারা আমায় চেনে, পরিস্থিতি জানে, তারা সকলেই নীরব। আমি তিতাসের উদ্দেশ্যে বললাম, অবিশ্বাস কি আপনার রক্তে রক্তে মেশানো নাকি? মিষ্টি খেতে ভয় পাচ্ছেন যে? আপনার মুখে এ কথা মানানো না। কথাটা বলেই তিতাস মুখ বাড়িয়ে দিল আমার বাড়িয়ে দেওয়া মিষ্টির দিকে। আলবোঝা চোখ তার। আমার ভেতরটা ভেঙে গুড়িয়ে যাচ্ছে। আচমকা হাত কাঁপতে আরম্ভ করলো। এই বুঝি আমার হাত থেকে চামচ সহ মিষ্টি হুট করে নিচে পড়ে যাবে। তিতাস বুঝলো। সে এক হাত বাড়িয়ে দিল আমার হাতের দিকে। আমি চোখ বন্ধ করে নিলাম। একটু পর আমার হাতে অন্য এক হাতের স্পর্শ পেলাম। তনু, মন কেঁপে উঠল ধর করে। কানে বেজে উঠল, হেই ব্রো, বউটা আমার। মিষ্টি খাওয়ার অজুহাতে ট্যাচ করা অন্যায়। ক্যারেনের কণ্ঠ। আমি ঝট করে চোখ খুলে নিলাম। কান যেমন ঝিনঝিন করে উঠল, ঠিক তেমনি মন অবশ হলো। এত মানুষের ভিড়ে ক্যারেন আমার পিঠ ঘেঁষে বড্ড গেছে। তিতাসের দিকে তাকিয়ে দেখি সে আহত, বিব্রত। মুখ তার হা। ক্যারেন আমার হাতটা টেনে তিতাসের মুখের কাছে নিয়ে মিষ্টি খাওয়ার জন্য ইশারা করলো। তিতাস প্রায় মিনিট ৩ আমার দিকে জলে পড়ে যাওয়া দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। আমি স্থির আছি, যদিও দম বন্ধ হয়ে আসছে আমার ক্যারেনের ছোঁয়ায়। তবুও দেখতে চাই তিতাস কি করে। সেদিন আমি আর তিতাস সাথে দাঁড়িয়ে ছিলাম না, আমি একাই দাঁড়িয়ে ছিলাম। তিতাস তখন হাঁটু গেড়ে বসা ছিল। হাতে তার লাল রঙের পরিস্ফুট গোলাপ ছিল। আমাদের প্রেমের 1 বছর পূর্ণ হবে সেদিন। দ্বিতীয়বারের মতো তিতাস আমায় অনুভূতি জানিয়ে প্রপোজ করে সেদিন, বলে, তিথি, ভীষণ ভালোবাসি। কেন ভালোবাসি এটা জানতে চেয়েও না? আমি অনেক খুঁজেছি এই কারণ। বারবার ভেবেছি আমি কেন তোমাকে ভালোবাসি। কারণ খুঁজে পাইনি। কারণ খুঁজতে গিয়ে শুধুই উপলব্ধি করেছি আমি তোমাকে ভীষণ ভালোবাসি। যতবার কারণ খুঁজতে গিয়েছি ততবার তোমাকে ডুবে গেছি গভীর করে। দেখো, আমি গুছিয়ে কিছু বলতে পারি না। শুধু একটা কথাই বলবো, এই মুখোশধারী পৃথিবীতে তুমি আমায় ঠকিও না। আমার জেদের মাত্রা তুমি ভালোভাবেই জানো। তুমি যদি আমার ছাড়া অন্য কারো হও তবে আমি মরবো না, হতাশ হব না, চিৎকার করে হয়তো কাঁদবো না। তবে আমি ভালো থাকতে পারবো না তিথি। ঘরে নিয়েও ভেতরে ভেতর আমি অসংখ্যবার খুন হয়ে গেছি। আমি ভালো নেই তখন। আমার মনে তখন অদ্ভুত এক অনুভূতি হয়েছিল। তিতাসের কথাগুলো ছিল না ততটা মোহনীয়, তবে অবশ্যই হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো কিছু ছিল তার কথার মাঝে। আমি জলভরা চোখে তিতাসের হাত থেকে ফুলগুলো নিতে হাত বাড়াই। ঠিক তখনই তিতাস হাত পিছু হটিয়ে আবার বলে, আগে বলো, আই লাভ হও, না হলে ফুল দেবো আমি কি আশায়? আমি হেসে উঠে সেদিন লাজুক মুখে বলেছিলাম, আই লাভ ইউ বলতে পারবো না। যদি বলি ভালোবাসি তাহলে হবে, হবে। তবে কাকে ভালোবাসো? ঢং। তুমি জানো না বুঝি? না বললে আমি জানবো কেমন শুনি? যা, বলবো না। বুঝে নাও, তুমি না হবু ডাক্তার। আমি তোমার এতদিনের পেশেন্ট আর তুমি আমাকে চেনে না। এই ডাক্তার ভালোই না। হা হা হা। তুমি যে আমার পেশেন্ট এটা তো জানতাম না। আরো কিছু মিষ্টি মধুর কথা ছিল সেদিন। শ্বাস নামতেই নেমে আসা হয় ছাদ হতে। কিন্তু কথায় বলে হাসলে কাঁদতে হয়। কথাটা ব্যাপকভাবে প্রতিমান হয় তারপর দিন। একই সাথে দুটো ঘটনা ঘটে সেদিন। ভোরবেলায় আমি ছাদে হাঁটাহাঁটি করতে যাই। সেখানে আমার পূর্বেই দাঁড়িয়ে ছিল ক্যারেন। তাকে অত্যন্ত বিচলিত দেখাচ্ছিল। ছাদের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত সে পায়চারি করছিল। আমি স্বাভাবিকভাবেই তাকে দেখে নেমে আসতে চাই ছাদ থেকে, কিন্তু হঠাৎ ডেকে উঠতে আমায় ক্যারেন, হেই লিসেন। আমি মৃদু কেঁপে উঠে থমকে যাই তার ডাকে। পেছনে ঘুরে তার দিকে তাকাতেই আচমকা কাঁপন ধরে আমার দেহে।
অপ্রত্যাশিত কিছু হলেই আমার এই কাঁপাকাঁপি জিনিসটার কবলে পড়তে হয়। হ্যাঁ বলুন। বাংলাতেই কথা বলে উঠি তার সাথে। তিতাস ও কণার থেকে শুনেছিলাম ক্যারেন বাংলা ভাষা আয়ত্ত করেছে। অনেক আগে থেকেই তার মা তাকে আমেরিকায় বাংলা ভাষা শিখিয়েছে। যতই হোক, পিতৃভাষা তাই হয়তো শিখেছিল। তুমি টিটি, রাইট? টিটি না, তিথি। টিটি, তি, থি, টিহট, থি। আমি সেদিন ভীষণ বিরক্ত হই। স্বভাবতই নিজের নামের দোষের রফাদফা দেখলে থেকে রেগে অগ্নিমূর্তি হবে, বিরক্তিতে কপাল চাপাড়াবে। আমিও তাই করালাম, তবে এ বিষয়ের কথা বাড়াইনি। পরবর্তী ধাপে চলে যাই। সেই ধাপে বেশ শক্তপোক্ত মুখ করে বলে আমায়, তিতাসকে লাভ করো। তিতাস চোখ মুখ শক্ত করেই মিষ্টি খেল। আমি আহত নয়নে দেখে গেলাম। মিষ্টি খাওয়ানোর পর্ব শেষে সকলে বিদায় হলো গেট থেকে। একে একে ভিড় কমলো। ক্যারেন আলতো করে আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল রেখে আহ্বান করে বলল, চলো। আমি তার মুখের দিকে তাকালাম। বড্ড উৎফুল্ল মনে সে। আমার রাগ হলো। আমি এক ঝাড়িতে তার থেকে হাত সরিয়ে নিয়ে বলে উঠলাম, একদম আমার টাচ করবেন না। আর একবার যদি আপনি আমার টাচ করেন না, তাহলে আমি এই বাড়ির ছাদ থেকে লাফ দেব, মরেই যাব। হঠাৎ আমার উত্তেজিত হওয়ায় ক্যারেন হতভম্ব হয়ে গেল। আমি আবারও বলে উঠলাম, নিয়েই তো যাচ্ছে আপনার বোনকে। ইচ্ছে তো পূরণ হয়েছে আপনাদের ভাই বোনের। এবার আমাকে মুক্তি দিন। আমি চলে যাব এখান থেকে। আপনাকে দেখলেই আমার গায়ে জ্বালা করে। আই হেট হো। ক্যারেন কিছু বলছে না। সে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। আমি চোখের পানি মুছে নিয়ে তাকে উপেক্ষা করে পা বাড়ালাম সামনের দিকে। ঠিক তখনই আবারও এক বিরক্ত এসে জেকে বসল। ক্যারেনের চিরচেনা আক্রমণ। সে তার পা দিয়ে চাপ দিল আমার পায়ে। আমার পায়ের ওপর তার জুতো পরিধানের পা রেখে থমকে দিল আমায়। তার এই কাজটা আমার কাছে চরম অসভ্য আর অভদ্র লাগে। আমি ফিরে চাইলাম না। নিজের অবস্থার এতটুকু পরিবর্তন না করে পা উন্মুক্ত করতে চাইলাম। সেদিন ছাদে ইচ্ছে করে তিতাসকে ডেকে এনে আমার অজান্তে আমার ঠোঁট স্পর্শ করে তিতাসের চোখে আমায় খারাপ করে দেয়। আমি ছিলাম ক্যারেনের মুখোমুখি। তিতাস ছিল আমার পেছনে। পরনে শাড়ি থাকায় ক্যারেনের হাত ছিল আমার কোমর পেঁচিয়ে পেটে, আর তার অপর শক্ত হাতে বন্দি ছিল আমার দু হাত। ঠিক সেই মুহূর্তে আবার কানে আসে ক্যারেনের ছোট মায়ের কণ্ঠ। তারপরে তড়িৎ গতিতে ক্যারেন আমার ধাক্কা দিয়ে দূরে সরে যায়। আমি ছিটকে পড়তে পড়তে বাঁচি। তিতাসের সাথে ধাক্কা খাই। ক্যারেনের শতমা জানায় কণা সুইসাইডের উদ্দেশ্যে ঘুমের ওষুধ খেয়েছে 5-7টা। ক্যারেন দৌড়ে চলে যায়। তিতাস অনুভূতি শূন্য হয়ে দাঁড়িয়েছিল আমার সামনে। আমি ভয়, লজ্জায়ের সন্ধ্যায় মুখে বুলিয়ে আনতে পারিনি। সবশেষে তিতাস ছলো আঁখি নিয়ে প্রস্থান করে আমার সম্মুখ হতে। টিটিআই ইউনা লাভ হোক। ক্যারেনের কথায় ভাবনা ছেড়ে বর্তমানে প্রবেশ করলাম। ঘাড় ঘুরিয়ে তার দিকে ফিরে বললাম, ডু ইউ নো হোয়াট মিনস লাভ? আই নো। লাভ ইজ এ ফিলিং। ক্যারের এহেন কথার পিঠে আমি নীরব রইলাম। বলতে ইচ্ছে করলো অনেক কিছুই, কিন্তু শুধুই ঝাঁক অবজ্ঞা ছাড়া কিছু প্রকাশ করতে পারলাম না। সে যদি ভালোবাসার মানে বুঝতে, তাহলে অন্যের ভালোবাসা এভাবে ছিনিয়ে নিত না। তিতাসের কণার আবার বিয়ে হলো। কণা সুইসাইড করলে তাকে হসপিটালে নিয়ে গেলে সেখানে তিতাস কণাকে বিয়ে করে। কণা তিতাসের জন্যই সুইসাইড করতে চেয়েছিল। তিতাস যখন ছাদে আমায় প্রপোজ করে, তখন নাকি কণা স্বপ্নে দেখেছিল। অতঃপর আমি বুঝেছি কণা ক্যারেনকে এসব বলে। ক্যারেন তাই সস্তায় এক ফন্দি করে আমায় তিতাসের চোখে হীন করে তোলে। আরো শুনেছি ক্যারেন তিতাসকে বলেছে তার সাথে আমার 2 মাসের গোপন রিলেশন চলছে। এ কথা তিতাস স্বচ্ছ পানির মতো ভেবে বিশ্বাস করে নিয়েছে। আজব, বড্ড আজব। বিশ্বাস বুঝি তার এতটুকু নেই আমার প্রতি। আমি তিতাসকে বোঝাতে চাইলে সে বলেছিল, ছাদে যেটা নিজ চোখে দেখলাম তা নিশ্চয়ই কোনো সিনেমার শুটিং ছিল না, বা তোমার প্রেতাত্মা ছিল না। তার এই কথাতেই আমি স্তব্ধ ছিলাম। আর কি বোঝাতাম তাকে? সে বড্ড বাঁকা স্বভাবের। নিজে যা একবার ভেবে নেবে তাই যেন সত্য, সঠিক। বাকি সব ধুলো মলিন। ক্যারেনের সাথে বাধ্য হয়ে আমার বাড়ি ফিরতে হলো। আমি তাকে মুখের উপর বলে দিয়েছিলাম আমি চলে যেতে চাই তাকে ছেড়ে।
কিন্তু সে আমায় পাত্তা না দিয়ে আমার ফোন পার্স নিয়ে রেখে দিল নিজের কাছে। তিতাস বিদায় নিয়েছে আমার সামনে দিয়েই, কণার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল রেখে। আমি পুরোটা সময় চোখ বন্ধ করেছিলাম। ক্যারেন বোনকে চোখের জলে বিদায় দেয়। কণা যেন মুখ তুলে তাকানোর সাহস পায়নি, আমার দিকে একবারও তাকায়নি। টিটি, সরি। বেকুনিতে দাঁড়িয়ে বলতে গেলে আমি দুঃখ বিলাস করছিলাম। এমন সময় ক্যারেনের কণ্ঠ। আমি পাশ ফিরে চাইলাম। রুমের মৃদু আলোয় ক্যারেনকে দেখতে আমার বেগ পেতে হলো। ধবধবে শরীরে কালো টি শার্ট জড়ানো ক্যারেন আমার পাশে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখেছে। আমি ফিরিয়ে নিলাম দৃষ্টি। কেটে গেল প্রায় মিনিট 3। তারপর হুট করে অনুভব করলাম আমার কোমর জড়িয়ে ধরেছে ক্যারেন। আমি রাগে তড়িৎ গতিতে দূরে সরতে চাইলাম। ক্যারেন এবার হাতের বন্ধন শক্ত করে আরো কাছে নিল আমায়। আমি ডুবরে কেঁদে দিলাম। ভয় পেলাম তার আচরণে। সে বলে উঠল, আমার বাংলার টিচার হলে কি অনেক ক্ষতি হবে? আমার সাথে ঘর বাড়লে কি অন্যায় হবে? আমি ক্যারেনের প্রশ্নের প্রত্যুত্তরে কেবলই কান্নারত কণ্ঠে বললাম, আমি আপনাকে আমার থেকে দূরে থাকতে বলেছি। ক্যারেন শুনল কি শুনল না আমার কথা আমি জানি না, তবে সে ওভাবে থেকেই মলিন আলোয় কিছু সময় দেখে গেল আমাকে। তারপর হাতের বন্ধন খুলে চলে গেল রুমে। একটু পর ঘর জুড়ে নেমে পড়ল গাঢ় অন্ধকার। সে আলো নিভিয়ে শুয়ে পড়ল। আমি ঠাই দাঁড়িয়ে রইলাম বেকুনিতে। পরদিন সকালে নিজেকে ঠিকই বেডে আবিষ্কার করলাম, কিন্তু আমি ঘরে এসে শুয়েছিলাম সোফায়। বুঝতে অসুবিধা হলো না ক্যারেন এনেছে এখানে। পাশ ফিরে চাইতেন দেখি সে ঘুমোনো, কপাল কুঁচকে রাখা। আমার মুহূর্তেই মনে পড়ে গেল তিতাসের কথা। ভেতরটা হু করে উঠল আমার। তিতাসও বুঝি এভাবে ঘুমাচ্ছে আর কণা অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে তাকে। ভাবনার মাঝে বিছানা ছেড়ে উঠে পড়লাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে এখন তড়িঘড়ি করে ব্যাগ গোছাতে ব্যস্ত আমি চাইছি ক্যারেন ঘুম থেকে ওঠার পূর্বেই আমি নাই হয়ে যাব। আশা করি ক্যারেন খুঁজতে যাবে না। সে আমার ভালোবাসে না, শুধু দয়া দেখিয়ে বাঁচতে চায়। তারপর আমি তো জানি 2-1 দিন সংসার করে সে বাড়ি জমাবে আমেরিকায়। আমি যে শূন্যই রব। আর সবচেয়ে বড় কথা, আমি তো ঘৃণা করি। ঘর বাঁধার প্রশ্নই ওঠে না। নিজের সমস্ত কিছু গুছিয়ে নিতে চাইলে আমার মোট 3টে ব্যাগ লাগবে। তাই প্রয়োজনীয় কিছু নিয়ে শুধু একটা ব্যাগ পূর্ণ করলাম। কাজ তাড়াতাড়ি সারতে ঝটপট বোরখা পরব নিয়ে ছুটে গেলাম আলমারির কাছে। ক্যারেনের শার্ট প্যান্ট হাতাতে হবে, আমার ফোন, পার্স। আলমারির সমস্ত কাপড়ে কাপা কাপা হাতে ফোন পার্স খুঁজলাম, কিন্তু দুর্ভাগ্যবশত পেলাম না। ফোনও নেই, পার্সও নেই। তবে একটা ওয়ালেট পেয়েছি, সেখানে আছে বেশ কিছু টাকা। নেওয়া কি ঠিক হবে? আমার ঢাকা থেকে রংপুর যেতে মোটামুটি আপদ বিপদ মিলিয়ে 1000 টাকা নেওয়া বাঞ্ছনীয়। ভাবনার মাঝে বিছানার দিকে দৃষ্টি রাখলাম। ক্যারেন নড়েচড়ে উঠল। আমি সব ভাবনা ফেলে ঝটপট ওয়ালেট থেকে 1000 টাকার একটা নেট বের করে নিলাম। অতঃপর আবার ছুটে গেলাম বিছানার কাছে রাখা ল্যাম্পের টেবিলের নিকট। ওখানে কাগজ কলম ছিল। তড়িঘড়ি করে ইংলিশে তাকে জানিয়ে দিলাম আমি তার থেকে 1000 টাকা নিয়েছি। সাথে বলে দিলাম আমি চির বিদায় নিলাম তার থেকে। সে যেন নিজের পথ দেখে নেয়। আমি ভুলে গেলাম ক্যারেন নামের কেউ জোর করে আমার জীবনে প্রবেশ করেছিল। ক্যারেন নামের কেউ অনিচ্ছার তিথি নামের কাউকে বিয়ে করেছিল। সকাল 6টায় বাসা থেকে বের হলাম। ক্যারেনের হাতের ফাঁকে গুজে দিয়ে এসেছি চিরকুট। আমি এই 8 দিনে তার সাথে বাস করে যা জানি তাতে তার ঘুম ভাঙবে সকাল 8টায়। যখন সূর্য এসে উকি দেবে তার জানালা দিয়ে ঘরে, এক চিলতে আলোর চিরল রূপ এসে লেপটে যাবে তার চোখে মুখে, তখনই তার ঘুমের ছুটি হবে। ততক্ষণে বেঘরে ঘুমোবে। হাত ডেকে সহজে ছুটবে না তার ঘুম। আমি যখন পেটের দায়ে তার সাথে থাকাকালীন সময় রান্না করেছি কিচেনে, তখন থালাবাটির ঝনঝনানি হতো ঘর কাঁপিয়ে তোলার রূপ। কিন্তু তার ঘুম ভাঙেনি। তাই বাসা থেকে বের হয়ে ততটা দুরন্তপণে ছুটছি না আমি। ধীর গতিতে পা চলছে আমার। দুঃখগুলো উপচে পড়ছে। চোখের জল আমার অতি সহজেই আসে, আজও আসছে। তিতাসের কথা ভেবে ভেবে আমি বারংবার দগ্ধ হচ্ছি। এই শহরে তো একদিন তার জন্যই পা ফেলা হয়েছিল আমার। তারই প্রচেষ্টায়, তারই ভালোবাসার মায়া পড়ে প্রায় যুদ্ধ করে এসেছিলাম। তবে আজ কেন এমন দিন এলো? এসেছিলাম পূর্ণ হয়ে ফিরে যেতে, কিন্তু আজ আমি সর্বস্ব হারিয়ে শূন্য হাতে ফিরছি।
কোথায় তিতাস? সে কি বউ নিয়ে আনন্দে প্রহর কাটাচ্ছে? সে না আমায় সেদিন কথা দিয়েছিল, তিথি, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। এই যে তুমি এখন ঢাকায়, আমি তো চিন্তামুক্ত। এবার শুধু আমাদের বিয়ে করে সকলকে চমকে দেওয়া বাকি। আমরা কিন্তু 2বার বিয়ে করব। একবার তুমি আর আমি সকলের অগোচরে, আর একবার পরিবার নিয়ে। ভাবনার মাঝে আমি ডুকরে কেঁদে দিলাম। অবশ্যই আসছে আমার হাত পা। সামনে যেন এক কদম এগোনো দায় হলো। চিৎকার করে তিতাসকে ডাকতে ইচ্ছে করছে। আমি কিভাবে থাকবো তাকে ছাড়া? কণার ঘুমের ওষুধের প্রভাব অলৌকিকভাবে আমার উপর পড়ে আমি পৃথিবী ছেড়ে চলে গেলে বুঝি অনেক ভালো হতো। প্রেম মানে যেন বিষাদ, প্রেম মানে যেন ভাগ্য। আমার মতো হতভাগীর ভাগ্যে প্রেমের সন্ধি জুটেনি। জুটতে দেয়নি কেরেন, জুটতে দেয়নি কণা। আমি কি দোষ করেছিলাম তাদের কাছে? তিতাসকে কি আমি ভালোবাসতে পারি না? মন আমার গোপনে অহরহবার চিৎকার দিয়ে বলে যাচ্ছে, তিতাস কেন বিশ্বাস করলো না আমায়? কেন সে আমার উপর জেদ করে রাগ নিয়ে কণাকে বিয়ে করলো? সব দুঃখ বুকে তালাবদ্ধ করে অবশেষে বাসে উঠলাম। সকাল 8টার একটা বাস পেয়েছি, সিধা পথে ঢাকা থেকে রংপুর নিয়ে যাবে। সিটটা পড়েছে এক ষোড়শী মেয়ের সঙ্গে। তার মা বাবাও যাচ্ছে কোথাও। মোট 3টে সন্তানের 2টো দম্পতি নিয়ে আছে, আর বড় সন্তানটা আমার পাশে। মেয়েটা চলন্ত বাসে আমার পাশে বসে বারংবার চোখ বুলিয়ে যাচ্ছে আমার চোখে মুখে। কান্নার দরুন হয়তোবা আমার চোখ মুখ ফুলে একাকার দশা। আমি পাশ ফিরে বসলাম। জানালার দিকে মুখ ঘুরিয়ে বসে অর্ধ করে জানালা টেনে সম্পূর্ণ খুলে দিলাম। মুক্ত বাতাস মুহূর্তেই এসে চোখে মুখে ঝাপটা দিয়ে গেল। রোদ্দুরের তেজ একেবারে কম নয়, সহনীয় মাত্রায় তারা ভ্রমণরত। প্রায় মিনিট 5 তুরন্ত পুনরায় বাস অতিক্রম করল পথ। তারপরই এলো বিরক্তর মুহূর্ত। যানজটের ভিড়ে আটকে পড়লাম। চোখে মুখে চলে এলো আমার বিরক্তি। সেই বিরক্তি নিয়ে বাসের জানালার বাইরে তাকাতে আচমকা বিদায় হলো বিরক্তি। দৌড়ে চলে এলো কষ্ট। আমার বিপরীতমুখী এক প্রাইভেট কারে বসে আছে তিতাস। আমি স্পষ্ট দেখছি, দৃষ্টি তার সম্মুখে। কপালে হাত রাখা যেন শতজনের বিরক্তি দেশে জড়ানো। আমি নিজ হাতে তড়িঘড়ি করে চোখে ঢলা দিলাম বার কয়েক। বন্ধ চোখের পাপড়ি খুলে আবারও তাকে দেখতে পেলাম। হ্যালুসিনেশন নয় তো? আমি নিজ হাতে চিমটি কাটলাম একটা। না, স্পষ্ট ব্যথা অনুভব হলো। তৎক্ষণাৎ আরো বেগবান হলো বুকের ব্যথা। ক্রমশ নুয়ে পড়ল দেহ মন। শুধুই বুক জুড়ে কষ্ট আর চোখ জুড়ে জলের সন্ধান পেলাম। ভাবনা আমার শূন্যের কোটায় রইল। সে বুঝি বউ নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। বুকে অনবরত কেউ যেন ছুরি চালিয়ে যাচ্ছে। আমার দর্শন পর্বে হঠাৎ নড়ে উঠল বাস। এতে যেন ভূমিকম্প হলো আমার বুকের মধ্যে। তিতাস কপাল থেকে চোখ সরিয়ে নিয়ে আশপাশে নজর করতেই আকস্মিক আমি ধরা পড়লাম তার চোখে। সে যেন চমকে গেল। আমি দ্রুত চোখ ফিরিয়ে নিয়ে মুখে হাত চাপা দিলাম। চিৎকার করে কান্না এসে যাচ্ছে। বাস ততক্ষণে জ্যাম কাটিয়ে স্বাভাবিক গতিতে চলছে। হঠাৎ আমার মন শেষবারের মতো দেখতে চাইল তিতাসকে। আমি মুখ বাড়িয়ে দিলাম জানালা দিয়ে। বেশ দূরে চলে এসেছি তার গাড়ি হতে। তবে ছলো ছলো নয়নে অস্পষ্ট দেখতে পেলাম কেউ যেন আমারই ন্যায় সেখান হতে তাকিয়ে আছে পিছু ফিরে। আমার তো নয়নের অশ্রুতে বদনে বৃষ্টি নেমেছে। তারও কি একই দশা? বদনে না নামলেও তার বুকের মরুভূমিতে কি বৃষ্টি নামেনি? নামেনি হয়তো। যদি নামারই হতো তবে সেদিন কনাকে বিয়ে করতো না। আমার নামে লিখে দিত না এক সমুদ্র বিষাদ। প্রণয় হেতুতে হয়ে ওঠা ঘৃণার শহর পেরিয়ে এক বুক কষ্ট নিয়ে বাড়িতে আসতে আমার আছরের রক্ত পেরিয়ে গেল। ঢাকা আজ থেকে হয়ে উঠেছে আমার কাছে এক দগ্ধান শহর, যে শহরে গিয়ে আমি ঠকে এসেছি। এক সমুদ্র বিষাদ মন কুঠিরিতে বন্দি করে এনেছি। দুনয়নের অশ্রু ঝাড়ানোর কারণ নিয়ে এসেছি। আর ফিরতে চাই না সেই শহরে। দেখতে চাই না প্রাণপ্রিয় তিতাসকে। আজ যেভাবে পিছু ফিরে দৃষ্টি বিনিময় করেছিলাম তিতাসের সাথে, ক্রমশ বাস আমায় নিয়ে যাচ্ছিল তার থেকে দূর গন্তব্যে। আমার মিনতি ঠিক এভাবেই যেন সময় আমায় নিয়ে যায় তার স্মৃতি ফেলে বহু বহু দূরে। শুনশান নীরব কাঁচা পাকা বাড়ি আমাদের। ঠিক গাঢ় গ্রাম নয়, শহরের আচার গ্রামের ছায়া নিয়ে গড়ে ওঠা এক এলাকা। পাকা রাস্তায় গাড়ি রানানো বেশ। আমাদের বাড়ির সম্মুখ পথটা দিয়েই লোকে বাজারে ছোটে। মূল সড়কে উঠে দূর দূরান্তের পথ ধরে।
আমার ছোট পরিবারে আমি সহ 4 জন সদস্য। বাড়িতে এসে শুধু ছোট বোনকে পেলাম। আম্মু প্রাথমিকের একজন শিক্ষিকা, আব্বু এলাকার স্থানীয় এক কলেজের শিক্ষক, সাথে উনি এলাকার চেয়ারম্যান। দুজনের কেউই বাসায় নেই। বোন মিলি আমাকে দেখে প্রথমেই থমকে গেল। তারপরে তার ছুটে এসে জড়িয়ে ধরা। তার এসএসসি পরীক্ষার গল্প, কি করলো না করলো জুড়ে দিল সব কথা। আমি আমার বিষণ্ণতার সাগর হতে যেন মিনিটের মধ্যে উঠে এলাম। মিলিতে যে আমার ম্যাজিক। বোরখা ছেড়ে ফ্রেশ হতে হতে শুনলাম তার দীর্ঘ বক্তব্য। অতঃপর সে দৌড়ে চলে গেল আমার খাওয়ার ব্যবস্থা করতে। আমি নিজ ঘরে এসে ব্যাগ রেখে গায়ে দিলাম বিছানায়। একেবারে গোসলটা করে নিলে অবশ্য ভালো হতো, কিন্তু ওঠার ইচ্ছে হচ্ছে না। চোখ ক্রমশই তেলবিহীন বাতির ন্যায় নিভু নিভু করছে। বন্ধ করে নিলাম দু চোখ অবলীলায়। ঘুমের রাজ্যে বাড়ি জমানোর পথে হুট করে যেন দেখা হয়ে গেল আবারও তিতাসের সাথে, তারপর ক্যারেনের সাথে। একে একে চোখের সম্মুখে ভেসে উঠল ফেলে আসা কিছু দৃশ্য। মন কল্পনায় গড়ে নিল, ঘরে বসলো তিতাস বুঝি বেশ ভালোই আছে, সামলে নিয়েছে নিজেকে। আর ক্যারেন, সে কি ঘুম থেকে উঠে আমায় খুঁজেছে আশেপাশে? হদিস না পেয়ে বুঝি সেও বেশ খুশি হয়েছে। আমি আপদ নিজ হতেই বিদায় হয়েছি। তার কার্যসিদ্ধি হয়েছে কথনের নির্বিচারে। সহসায় ঘুমিয়ে পড়েছিলাম আমি। অতঃপর যখন চোখ খুললাম তখন আমার বিছানা জুড়ে বৃষ্টির পানির ছিটে ফোটা, কুয়াশার ন্যায় জড়িয়ে আছে। তার উপর হাত পড়তেই গা শিউরে উঠে ঘুম ভাঙল আমার। ঝুমঝুম শব্দে ঘর আমার মাতোয়ারা। ওপরে টিনের চালে সানন্দে ফোটায় ফোটায় পানি পড়ে সুর বুনেছে পবনে। ঘরময় আধার নেমেছে। অল্প, খুবই অল্প আলোতে ঘর ছেড়ে দৃষ্টি দরজা দিয়ে বাইরে রেখে দেখলাম খাবার টেবিলে মিলি বসে আছে। ঈষৎ সুরেলা কণ্ঠ কানে আসছে দেখছি। আম্মু আব্বু কি এখনো আসেনি? ভাবনা নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম। বাড়িটা আমাদের দোতলা টিনের, আর দেয়াল গাঁথা ইট সিমেন্টে। মোট 3টে বেডরুমের সম্মুখে মিলনস্থল হিসেবে ড্রয়িং রুম আকৃতির একটা দাঁড়িয়েছে। তার বামে রান্নাঘরের ওয়াশরুম, পুরো ঘর ছেড়ে একেবারে উঠোনে। বলা চলে এটা অন্দরমহলের মতো। এটুকু একটা কাঠের দরজা দিয়ে পৃথক করে তার সম্মুখে দেওয়া হয়েছে আর একটা সন্ধি কক্ষ। সেখানে আব্বুর কার্যকথা চলে। মানুষ আসে, দরবার হয়। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝিকুল নাই রে। টেবিলের ওপর রাখা অর্থপূর্ণ পানির জগটা হাতে নিতেই মিলির গানের সুর আমার কর্ণকুহরে ঝঙ্কার তুলল। সে আমায় দেখল, কিন্তু গান স্তব্ধ করল না। কি না ভেবেই সে মিষ্টি হাসি ঠোঁটে নিয়ে গেয়ে যাচ্ছে গান। কুল নাই সীমা নাই অথল দরিয়ার পানি, দিবসে নিশীথে ডাকে দেয়া হাতছানি রে, অকুল দরিয়ার বুঝিকুল নাই রে। পানসা জলে সাই ভাষায় সাগরেরও বানে। আমি জীবনের বেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে, অকুল দরিয়ার বুঝিকুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে। এটুকু গাওয়ার পর মিলি লম্বা এক সুর শেষে ইতি টানল গানের। আমার বুকে ধুকপুক ধুকপুক সুর চলছে। মিলির মাথায় ছিল একটা গাজা। সে হুট করে চেয়ার ছেড়ে উঠে মাথা থেকে গাজা খুলে আমার মাথায় পরিয়ে দিল। বলল হঠাৎ, আপনি, তুই সবসময় এমন হতভম্ব ভাব ধরে থাকিস কেন? তিতাস ভাই ঢাকা নিয়ে কি করলো বলতো? তোর এই হ্যাবলা ভাবটাই ভাঙতে পারেনি। হু, বিফল প্রেমিক। মিলির কথায় ভাবটা আমার মুহূর্তে দগ্ধান হলো। বুকের ক্ষত কেন কাঁচা হলো? মিলি জানে তিতাসের সম্পর্কে, তনে আম্মু আব্বু এ বিন্দু জানে না। মিলি, গান গাওয়া কোত্থেকে শিখলি? বলবো? মিলির মুখে চাপা হাসি। আমি হাতের জগটা টেবিলে রেখে ওর দিকে নমনীয় দৃষ্টি রাখলাম। ছোট হওয়া সত্ত্বেও ও আমার চেয়ে প্রায় 2 ইঞ্চি লম্বা হবে। গায়ের রংটা আম্মুর মতো, দুধে আলতা। চোখ দুটো যেন নিখুঁত শিল্পীর হাতে আঁকা মোহনের জীবন্ত চিত্র। ঠোঁটটার জামরাঙা, খুব শীর্ষ নয়, খুব মেটা নয়। গোটা মুখটা জুড়ে যেন তীক্ষ্ণতা, স্নিগ্ধতার বসবাস। আমি মিলির পুরো মুখ থেকে চোখ ফিরিয়ে নিয়ে দৃষ্টি রাখলাম ওর চোখেতে। বললাম, কে শিখিয়েছে? মিলি মেঘের আড়ালে সূর্যের ন্যায় উকি দেওয়া এক টুকরো হাসি ঠোঁটে জুড়ে নিল। বলল তারপর ফিসফিস শুনিতে, 3 ভাইয়া। আমি ঈষৎ অবাক হলাম। এই 3 ভাইয়া আমার বড় চাচার ছেলে। সে অসম্ভব সুন্দর গান করে, তবে সে বেচারা তো কথাই বলে না কারোর সাথে। কি বড়, কি ছোট।
সে আবার মিলির গানের শিক্ষক হলো নাকি? বেশ তো। আপু, আমি কিন্তু এই জারি ভাটি গান দিয়ে এবার জেলা পর্যায়ে গিয়েছিলাম। উপজেলায় ফার্স্ট হয়েছিলাম, তারপর জেলাতে গিয়ে সেকেন্ড। বাহ! কিন্তু আশ্চর্যের কথা হলো তিন ভাইয়া তোকে গান শেখালো? সে কি এর সাথে শিখিয়েছে? নিজের মাথায় তারগুলো অক্ষত রাখাতেই শিখিয়েছে। প্রতিদিনই যেতাম আপু, ধমক টমক দিতে গিয়ে আবার দেয়নি। পেঁচার মতো মুখ করে থাকতো। পরে বড় আম্মা অনেক করে বলাবলি করে রাজি করাইছে। তুমি জানো, মোটে 7টা ক্লাস নিয়েছে শুধু, তারপর ইউটিউব ধরিয়ে দিয়েছে। আমিও বলে আসি, প্রফেশনাল গায়ক না বলে ক্লাস নিতে জানে না। হু, সত্যিই তো। সে তো প্রফেশনাল গায়ক না, শুধু টুকটাক গান গায় স্কুল জীবন থেকে। অনেকদিন হলো শোনা হয় না তার গান। আমার মুখায় বইবে বিষণ্ণতা ছিল। মিলি আচমকা গদগদ কণ্ঠে বলল, আপু, বাইরে বৃষ্টি হচ্ছে না? তিন ভাইয়া কিন্তু বাসায় এখন। যাবে? না না, আম্মু আব্বু বাসায় নেই। যাব না, এই বৃষ্টির মধ্যে ভিজলে জ্বর আসবে। আমার কথার প্রত্যুত্তরে মিলি খপ করে আমার এক হাতে নিজের হাতে বন্দি করলো। দুরন্ত বানো হুঠায় আকাশে বাতাসে মিলে দিয়ে সে আমায় এক ঝটকায় পেছনে মুখ করে দৌড়ে চলে শুরু করলো। আমি বিস্ময়ে হতভম্ব। মিলি অন্দরমহল পেরিয়ে আব্বুর সমাবেশের কক্ষ ছাড়ল। গ্রিলের বর্ষার গেটটা এক হাতে খুলে নেমে পড়ল সোজা বাড়ির বাইরে। অল্প একটু ফাঁকা জায়গা। এই সাজের ঝুম বৃষ্টিতে যেন কেউ নেই কোথাও। হঠাৎই দৌড়ের দরুন হাত খোপা করে রাখা চুলগুলো উন্মুক্ত হলো আমাদের দু বোনের। মিলি তখন আচমকায় দৃষ্টি ফেললো আমার দিকে। চমকে তুলল সে আমায় একটা কথা বলে, আপনি জীবন সুন্দর, সবসময় ঘরে বন্দি দিকে নিজেকে শেষ করে দিবি না। সুযোগ পেলে মুক্ত পাখির মতো ডানা মেলবি। আমি জানি না তিতাস ভাইয়ের সাথে তোর কি হয়েছে, তবে তোর মন খারাপ এটা আমি জানি। তুই মন খারাপগুলো বৃষ্টির সাথে জড়িয়ে দে। এই যে আমি তোর হাতটা শক্ত করে ধরলাম, ভাব তুই একা না, তোর বোন আছে তোর কাছে। কথাগুলো এক নাগারে বলে দিয়ে মিলি শক্ত করে আমার ডান হাতটা ধরলো। আমার বুকে যেন শুরু হয়েছে তোলপাট করে ঝড়। চিরাচরিত অভ্যাস বসে কাঁপন শুরু হয়েছে হাতে পায়ে। মিলি থামছে না। ও ছুটছে ওর কোমল পায়ে তিন ভাইয়াদের বাড়ির দিকে। ভিজে চুপে চুপে সে। আমারও যেন সিক্ত হওয়া বাকি নেই গায়ের টি শার্ট, লং স্কার্ট আর ওড়নাটা। যেতে যেতে সত্যিই মিলি আমায় সিক্ত গায়ে পায়ে নিয়ে এলো তিন ভাইয়াদের বাড়িতে। সদর দরজার মিনিট তিনেক ধাক্কা ধাক্কি করার পর বড় আম্মা এসে দরজা খুলে দিল। আমাকে দেখে যেন উনি আকাশ থেকে পড়লেন। কিছুক্ষণ তিনি ধারানীতি ভুলে কেবল আমাকে দেখে গেলেন অপলক দৃষ্টিতে। মিলি হুড়মুড় করে নিজেই বড় আম্মাকে পাশ কাটিয়ে ঢুকে পড়ল ঘরে। বড় আমায় আদর করলেন কপালে একটা চুমু এঁকে দিয়ে। অতঃপর আবার শুরু করলেন বকাবকি। কেন এই আকাশ কাঁপিয়ে তোলা মেঘের গর্জন মাথায় নিয়ে বৃষ্টি ফোটা গায়ে ছুঁয়ে তার বাড়িতে এলাম? ঠান্ডা জ্বর আসে যদি? মিলি কানে নিল না। সে চলে গেল আমায় ছেড়ে এবার দোতলায় তিন ভাইয়ের রুমের দিকে। আমি বড় আম্মার কাছে রইলাম। তিনি আমায় নিজের ঘরে নিয়ে গিয়ে তোয়ালে দিলেন। আফসোস করলেন শুকনো কিছু কাপড় না দিতে পেরে। তার এই আদরগুলো বাড়াবাড়ি নয়। সে আমার আরেক মা। আমার নানা নানি অনেক আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। দাদা দাদির মুখটাও আমি দেখিনি। সেই সংজ্ঞা ধরে আম্মু যখন আমাদের দু বোনের জন্মের পর স্কুলে চলে যেত, আব্বু চলে যেত কলেজে, তখন তিন ভাইয়ার এই মাই ছিল আমাদের মা। মায়ের আদর ভালোবাসার 90 ভাগই তার থেকে পেয়েছি। বড্ড ভালো মনের মা সে। হবে নাই বা কেন? তার বাবা ছিলেন তখনকার সময়ের একজন ম্যাজিস্ট্রেট। তিনি ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের একজন শিক্ষার্থী। পরে শুধু ভাগ্যক্রমে প্রেমের ফাঁদে পা দিয়ে বড় আব্বুর হাতে হাত রেখে বাড়ি ছেড়ে চলে আসে। আজ আর আমাদের দু বোনের নিজের বাড়িতে যাওয়া হলো না। বড় আম্মা রেখে দিলেন। ভয়াবহ বৃষ্টি হচ্ছে বাইরে। রাত নিঝুম হতে নিঝুম হচ্ছে। যদিও এ বাড়ি থেকে আমাদের বাড়ির দূরত্ব 5 মিনিটের মতো। আব্বুকে ফোন করেছিল আম্মা। আমার সাথে কথা হলো। আব্বু বলল বৃষ্টি আর মেঘের গর্জন উপেক্ষা না করে এখানে থেকে যেতে। মিলিয়ে আমি ভেজা কাপড় ছেড়ে বড় আম্মার শাড়ি পরে নিয়েছি। তিন ভাইয়ের সাথে দু একটা কথা এখন আমাদের খাবার টেবিলেই হচ্ছে। মিলি যখন তার দর্শনে গিয়েছিল তিনি তখন ঘুমিয়েছিলেন। কেমন আছেন ভাইয়া?
প্রথম বাগটা আমি ফুটালাম তিন ভাইয়ের উদ্দেশ্যে। সে মাত্র চেয়ার টেনে বসেছিল। আমার নিকে নজর ফিরিয়ে অনবদ্য এক মুখী হাসি এসে বলল, এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালোই। ইয়ার চেঞ্জ পরীক্ষা কবে হচ্ছে? এই মাসেই। কিন্তু দেব না। বড় আম্মা আমার প্লেটে ভাত দিচ্ছিলেন। মিলি আমার পাশে বসা ছিল আর তিন ভাই আমার মুখোমুখি এক চেয়ারে। প্রত্যেকেই যেন আমার কথা শুনে শ্বাস প্রশ্বাস থমকে দিল। মিলি উত্তেজিত কণ্ঠে বলল, আপু, মাথা ঠিক আছে তোর? আমি বেশ স্বাভাবিক হইলাম। বড় আম্মাও প্রায় চেঁচিয়ে বলে উঠলেন, তিথি, আবার কি ভূত ধরলো তোর? দেখ, তোকে কিন্তু তোর মা বাবা মেডিকেলে পড়াতে চেয়েছিল, শুনিসনি? বললি তুই ঢাকা মেডিকেলে চান্স পাবি না, কিন্তু তুই ঢাকাতেই পড়তে চাস। শেষে ভার্সিটিতে গেলি, এখন আবার এসব কি বলছিস? আমি পড়বো না ঢাকায়। এটুকু বলার পরই শুরু হলো যেন এক নীরব ঝড়। আমি ভাতের প্লেট ছেড়ে উঠে পড়লাম। কেউ কিছু বলল না। ক্রমে ক্রমে বুকের ব্যথা তাজা হলো আমার। পাওয়া না পাওয়ার স্মৃতি বুকের অলিগলিতে আনাগোনা করছে। যদি আমি পারতাম, তবে হাওয়া হয়ে বলে যেতাম তিতাসের কাছে। তার কর্ণকুহরে ঝঙ্কার তুলে বলতাম, আমি ভালো নেই তিতাস। ভালোবাসা আমায় ভালো থাকতে দিচ্ছে না। না খেয়ে উঠে আর সাইকিম আমায় পুনরায় খাওয়ার কথা বলল না। তারা সকলেই চিন্তিত আমার উদ্ভট সিদ্ধান্তে। মিলিয়ে চমকে গেছে বেশ করে। আমি বড় আম্মার রুমে শুয়ে আছি। ভেজা আঁখিতে অশ্রুমোচনের এককালে হঠাৎ দরজার ওপাশ হতে ডেকে উঠল আমার মিলি। আপনি? বড় আব্বু ফোন করেছে, কথা বলবে তোর সাথে। মিলির কণ্ঠ কানে আসতেই হুট করে কৃত্রিম আচরণে জড়িয়ে পড়তে হলো আমার। অতি সন্তর্পণে দু চোখ বন্ধ করে নিলাম ঘুমের বেশে। মুখ ফুটে কথা বলার দুঃসাহস আমার এই মুহূর্তে নেই। গলা জড়িয়ে যাবে। এই বড় আব্বুকে দেখলে আমার কান্না ভয়ঙ্কর হবে। চাইলেও আমি সামলে উঠতে পারবো না। চোখের পানি আটকানোর সাধ্য খুইয়ে ফেলবো। আমি যখন কোনো সারা শব্দ দিতে নারাজ, তখন মিলি খুবই শান্ত ভঙ্গিতে চলে গেল। মুহূর্তেই যেন বুক আমার আরো এক মন বেশি দুঃখ আপন করলো। এমন সময় দুটো মানবী আমার দুঃখগুলোকে মহাদুঃখে পরিণত করতে তোজা শুরু করে দিল। ড্রয়িং রুম হতে ভেসে এলো মৃণান্তর কণ্ঠের গান। যদি থাকতে তুমি। বাঁচতে আমার লাগতো না কঠিন। যদি থাকতে তুমি, যদি থাকতে তুমি। কাটতো আমার দিনগুলো রঙিন। যদি থাকতে তুমি। এমন হবে কোনো দিন আমি আগে ভাবিনি। এমন হবে কোন দিন আমি আগে ভাবিনি। যে আমার ছাড়া বাঁচত না আজ, সে কেন বিলীন? তিন ভাইয়ের গিটারের সুর আর কণ্ঠের সুর মিলেমিশে তৈরি করলো আমার জন্য কষ্টের মন্ত্র। ক্ষণে ক্ষণে আবার যোগ হচ্ছে মিলির গলা। আরো অসহ্য, অসহনীয়। ইচ্ছে হচ্ছে দৌড়ে গিয়ে ওদের গানের আসর ভেঙে দেই। গিটারটা কেড়ে নিয়ে ভেঙে গুড়িয়ে ফেলি। বলি ওদের, পৃথিবীতে এত গান থাকতে এই গানটাই কেন গাইতে হবে তোদের? সবাই আমার পেছনে কেন পড়ে আছিস? কেউ ভালো না। ক্যারেনের মতো তোরাও আমায় কষ্ট দিচ্ছিস। তিতাসের মতো তোরাও আমায় বোঝার চেষ্টা করছিস না। কিন্তু বলা হবে না আমার। ভেবেই যেন আমি উন্মাদ হয়ে গেলাম। আমার অজান্তেই আমি বিছানা ছেড়ে ঝড়খড়ে উঠে পড়লাম। প্রায় দৌড়ে চলে গেলাম ড্রয়িং রুমে। বড় আম্মাকে দেখলাম না। তিন ভাইয়া আর মিলি বন্ধ চোখে মনের সমস্ত আবেগ ঢেলে গেল মত্ত। আমি ছুটে গিয়ে তাদের সম্মুখে দাঁড়িয়ে পড়লাম। তিন ভাইয়ের উদ্দেশ্যে হুট করে উচ্চস্বরে বলে উঠলাম, ভাইয়া, আমি বাড়িতে যাব, আমাকে দিয়ে আসেন। থেমে গেল তাদের গানের সুর। দুঃখ জোরে চোখ বিস্ফোরিত হলো আমাকে ঘিরে। মনের সাথে তারা বহু আলাপচারিতা করলে মুখে আনলো না একটা কথাও। তিন ভাইয়া বসা থেকে উঠে বললেন, চলো তিথি, তুই কিন্তু এখন থাপ্পড় খাবি। তোর হয়েছেটা কি শুনি? আবল তাবল কথাবার্তা বলছিস। এই তিন, তুই যাবি না। পরশু তোর ফ্লাইং আছে। জ্বর আসলে ফ্লাইং করবি কিভাবে? তিথি, তিন যাবে না। ওর কাল ঢাকায় যেতে হবে। ক্রস কান্ট্রি ফ্লাইটের কোর্স করছে ও। হঠাৎ করে বড় আম্মার আগমনের এমন কথা। কিন্তু আমার মন টিকছে না। কেবলই মনে হচ্ছে তিতাস বুঝি ওর ভুল বুঝলো। মিলির ফোনে যদি ফোন দেয়, আমি ধরতে পারবো না। এটা কেমন কথা? আমার খুব ইচ্ছে করছে তিতাসের সাথে কথা বলতে। তাহলে
হলে আমি একাই যাব। থাকো তোমরা। কথাটা বলেই সদর দরজা খুলে আমি বেরিয়ে পড়লাম। মিলিও আসছিল আমার সাথে, তবে তৎক্ষণাৎ বড় আম্মা তাকে টেনে ধরেছেন। আমার কানে ভেসে এলো ওনার বিরক্তি কণ্ঠ। তুইও কি পাগল? এই বৃষ্টির মধ্যে দুইটাই কি অসুস্থ হওয়ার জন্য যাচ্ছিস? এই দিন ওই পাগলিকে 2টা থাপ্পড় দিয়ে বাসায় দিয়ে আয়। আমি ততক্ষণে 7-8 কদম ফেলে দূরে চলে এসেছি। অন্ধকার চারিপাশ। ক্ষণে ক্ষণে শুধু আকাশ ফালি দিয়ে এক চিলতে আলো এসে খুঁজে দিচ্ছে অন্ধকার। একটা সময় পেছনে থেকে কেউ টর্চ ফেললো আমার পথে। ভূমিতে পতিত বৃষ্টির পানি ধবধবে আলোয় বেশ করে দেখা যাচ্ছে। আমার মন তখন আরো এক ধাপ এগিয়ে গিয়ে ভেবে নিল, তিতাস অবশ্যই ফোন করেছিল। সে কখনো আমাকে ছেড়ে থাকতে পারবে না। কণাকেও কখনো মানবে না। ভাবনার মাঝে হঠাৎ বৃষ্টি যেন থেমে গেল। আমার শরীর জুড়ে আর বাদলের জলের অস্তিত্ব ধারণ করতে পারলাম না। কেমন যেন উদ্ভট আকুলতা নিয়ে চলতি পথে হঠাৎ নাকে ভেসে এলো সুগন্ধি। পাশ ফিরে তৎক্ষণাৎ চেয়ে দেখি 3 ভাইয়া। সে এক হাতে ছাতা ধরে রেখেছে আমার মাথার উপর, অন্য হাতে ধরেছে টর্চ। তার দেহ পুরোটা ছাতা ছেড়ে বাইরে। আমি ধরেই নিয়েছি পাগলের মতো তিতাস আমার জন্য উন্মাদ হয়ে ছুটে আসবে বা আসে। তাই ফুরফুরে আনন্দ চিত্তে হেসে উঠে আমি কান্ডগান ভুলে 3 ভাইয়াকে টেনে ছাতার নিচে নিয়ে নিলাম। তাকে ফিসফিসিয়ে বললাম, পাইলট স্যার, আপনি ছাতার বাইরে কেন? ভেতরে আসুন। আপনার জ্বর আসলে বড় আম্মা আমাকে আস্ত রাখবে না। 3 ভাইয়া যেন তার অতি সুন্দর মুখে জুড়ে নিল অস্বস্তি। নগ্ন পায়ে হাঁটতে হাঁটতে হঠাৎ বেচারা বিখেয়ালি মনে আচমকা প্রায় ধাপাস হচ্ছিল। আমি তড়িঘড়ি করে তার হাত টেনে ধরে বাঁচিয়ে দিলাম। তবে টর্চটা বাঁচাতে পারলাম না। টর্চ ছিটকে পড়ল পাশের পুকুরে। আমি হাই হাই করে উঠলাম। আকাশ তখন আবারও ঝলক দিল আলো নিয়ে। সেই আলোতে স্পষ্ট দেখলাম 3 ভাইয়ের সুন্দর ঠোঁট দুটো ঈষৎ ফুলে উঠেছে আফসোসে। সরু কচি পাতার মতো দীর্ঘ নয়, আবার আকারে ছোট নয়, এমন মোহে ফেলতে সক্ষম 2টা চোখ পিটপিট করছে অপরাধ বোধে। আমি বুঝলাম বেচারা আমার জন্য অসম্ভব অস্বস্তি বোধ করছে। কিন্তু কেন? পূর্বে তো ভাইয়াই আমাকে সাইকেলে করে স্কুলে রেখে আসতো। তেজ, স্মার্টনেস তো তার অনেক বেশি। তার উপর 5 বছর বিদেশ থেকে পাইলটের দক্ষতা নিয়ে এলো। সেই ছেলে এমন? ভাইয়া, আমার মনে হয় কি আপনি আকাশ দিয়ে চলতে চলতে মাটি দিয়ে চলা ভুলে গেছেন। 3 ভাইয়া আমার কথার পিঠে প্রথম দফায় কেমনতর এক দৃষ্টি নিক্ষেপ করলেন। অতঃপর হঠাৎই বললেন, তুমি দূরে দূরে হাঁটো আমার থেকে। ভাইয়ের কথা আমি কানে নিলাম না। উড়িয়ে দিলাম অহেতুক এক কথা ভেবে। অতঃপর তড়িঘড়ি করে তার হাত থেকে ছাতা নিয়ে এত লম্বা ওনার মাথার উপর ধরে নরম সুরে বললাম, ভাইয়া, আমার না প্লেনে ওঠার অনেক শখ। সেই ছোটবেলা থেকেই। আমার প্রিয় মানুষটার সাথে একদিন আকাশপথে অনেক অনেক করব। একটু উঠাবেন প্লেনে? বাড়ির গেট পর্যন্ত পৌঁছালাম সবেমাত্র। এরই মাঝে আচমকা এক অবিশ্বাস্য কাণ্ড। আমি ভাবিনি আমার কল্পনা সত্যি হবে। একটু আগের উন্মাদনার ভরপুর ভাবনা বাস্তবে রূপ নেবে। বাড়ির ডান দিকে ছোট বড় মাঝারি গাছের মেলা। তারই মাঝে কেউ সাদা প্রাইভেট কার রেখে দাঁড়িয়ে আছে লাল পাঞ্জাবি পরে। বিজলির দুটিতে থেমে থেমে স্পষ্ট দৃষ্টিতে নজর পড়ছে তাকে। ভিজে একাকার দশায় স্থির দাঁড়িয়ে সে গাড়ির সাথে। আমি 3 ভাইয়ের দিকে তাকালাম। তিনি বগজদার আদর্শ প্রতীক হয়ে হাঁটছেন। আমার হাতে ছাতা। আমি পরপর 2বার করে দৃষ্টি বিনিময় করলাম 3 ও তিতাসের দিকে। অতঃপর হুট করে 3 ভাইয়াকে তাড়া দিয়ে বলে উঠলাম, ভাইয়া, দরজা খুলুন জলদি। জোরে বৃষ্টি আসে। ভাইয়া আম্মুকে ডাকছিল বাইরে থেকে। এবার আমার কথায় উনি গ্রিলের ফাঁকে হাত দিয়ে ছিটকিনি খেলার প্রয়াসে মত্ত হলেন। আমি সন্তর্পণে দৃষ্টি নিয়ে গেলাম তিতাসের দিকে। হাত পা কাঁপছে আমার। তিতাস সত্যিই আসলো। মনে প্রাণে এতক্ষণ তাকে চাইলেও এখন যেন আমি বিশ্বাস অবিশ্বাসের সীমারেখার মাঝ বরাবর পড়ে আছি। তিথি, ভেতরে যাও। 3 ভাইয়ের ডাকে তার দিকে চাইলাম। হাতের ছাতাটা নিয়ে ভেতরে প্রবেশ করে দেখলাম ঘরময় আধার। 3 ভাইয়া পকেট থেকে ফোন বের করলেন। টর্চ চালিয়ে আমায় কিছু বলার আগে আমি হুট করে তাকে দুধাক্কায় আমার রুমে প্রবেশ করিয়ে বলে উঠলাম ঝটপট, ভাইয়া, এখন আর আপনার বাড়ি যাওয়ার দরকার নেই। আপনি আর আমাদের এখানে থেকে যান। আমার ঘরেই থাকেন। আমি মিলির ঘরে থাকবো। ঠিক আছে, গুড নাইট। আপনি তাহলে ঘুমিয়ে পড়ুন।
কথাগুলো থতমত ভাব নিয়ে আর আমি আচমকা বন্ধ করে দিলাম দরজা। তারপর ছাতা ছুড়ে দিলাম অনির্দিষ্ট একদিকে। 3 ভাইয়ে বোধ হয় থতমত খেয়ে গেছে, কিন্তু আমার করার কিছু নেই। প্রেমিকা হিসেবে আমার একটাই চেষ্টা, আমার প্রেমের তরঙ্গটাকে নিয়ে তার সম্পর্কে যেন কেউ না জানে। পরবর্তীতে যেন একগাদা প্রশ্নের সম্মুখীন আমার না হতে হয়। বৃষ্টির বেগকে যেন হার মানিয়ে আমি ছুটলাম তিতাসের দিকে। অবুঝ মন আমার আপ্লুত। সে যেন ভুলে গেল তিতাস বিবাহিত, কনাকে দুবার বিয়ে করেছে। এমন ধুলো মন নিয়ে যখন আমি তিতাসের সম্মুখে গেলাম তখন বুকের ধুকপুক বেড়ে তুঙ্গে। তিতাস অসাড় হয়ে দাঁড়িয়ে আছে। তার অতি আকর্ষণীয় চুলগুলো পানিতে ভিজে নেতিয়ে পড়েছে। আমি চোখ বুলিয়ে গেলাম তার পুরো মুখে। আমার এই দর্শন মুহূর্তে হঠাৎ তিতাস এগিয়ে এলো আমার দিকে। বলল হঠাৎ, ওড়নাটা পেতে দাও তো। আমি অবাক হলাম তার কথা শুনে। সে আবারও বলল। তিথি ওড়নার এক আঁচল উঁচু করে ধরল। আমি তার কথা মতো বোবার ন্যায় কাঁপা কাঁপা হাতে আমার ওড়নার এক অংশ পেতে দিলাম। মুখে ছিল অজস্র প্রশ্ন, কথা কিন্তু কিছুই বলা হলো না। তিতাস যেন স্বাভাবিক, যেন তার শোনে আমার এমন কিছুই ঘটেনি দিন 10 পূর্বে যার কারণে আমার বুক পুড়ে যায়নি। আমি দগ্ধ হইনি। তিথি, এইগুলো নিয়ে যাও। এরা আমাকে খুব পড়ছে, আমার পাগল বানিয়ে দিচ্ছে এগুলো। আমার দৃষ্টি ছিল তিতাসের মুখের দিকে। হঠাৎ কর্ণকুহরে তার ভাঙা ভাঙা গলার স্বর পৌঁছাতেই চমকে তাকালাম ওড়নার পানে। একে একে চোখে ধরা দিল 2টো ওয়ালেট, 2টো ঘড়ি, একটা রিং। বৃষ্টির পানিতে তারা যেন অসহায় হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি তিতাসের দিকে আহত দৃষ্টিতে চাইলাম। তার চোখ দুটো লাল। গাড়ির আলো স্পষ্ট দেখা যাচ্ছে তার হলদে ফর্সা মুখের সুন্দর অবয়বে বিষাদের ছায়া। আমি যেন থমকে গেলাম। প্রিয়র বিষাদ মাখা মুখের প্রতিচ্ছবি বড্ড কষ্টে ফেলে দিল আমায়। এই কেমন বেহায়া প্রেম! আমার তো উচিত তাকে ঘৃণা করা। সে আমার উপর বিশ্বাস রাখেনি। এগুলো ফিরিয়ে দিতে এসেছিলে? বড্ড কঠিন হবার চেষ্টা করলাম। গলার স্বরে নেমে আনলাম কঠোরতা। সফল বোধ হয় ততটা হয়নি। তিতাস পাল্টা জবাব দিয়ে দিল, হ্যাঁ। ক্যারেন দেখলে কি সমস্যা হবে? তুমি না হয় এগুলো কোনো পুকুরে ফেলে দিও। ক্যারেন দেখবে না। এই কাজটা তো তুমিও করতে পারতে। ঢাকায় বোধ হয় পুকুর, দিঘি, জলাশয়ের অভাব ছিল না। নাকি কণার জন্য ভয় একেবারে লুকিয়ে ছুড়িয়ে এখানে এসে পড়েছ? আমার কথায় তিতাস শক্ত দৃষ্টিতে চাইল আমার দিকে। আমিও বুকের ব্যথা লুকিয়ে শক্ত দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তিতাস কিছুক্ষণ বড় করে গেল আমায়। তোমার গায়ের পাঞ্জাবিটাও তো আমি দিয়েছি, ওটা দেবে না? আমার কথায় তিতাস হঠাৎ থমকে গেল। থতমত খেয়ে গেল। অতঃপর আকস্মিকভাবে তার চোখে চলে এলো জল। সে স্থির থাকতে পারল না। হুট করে গাড়ির সাথে দেহ ঠেকিয়ে ঠোঁটের ভেজে কান্না আটকানোর প্রাণপণ চেষ্টা করল, কিন্তু সফল হলো না। চোখ তো আর মানবে তার কথা? শুনবে না বরণ। অঝোর ধারায় বৃষ্টি কমে গেল আকাশের বুকের। কিন্তু এবার শুরু হলো তিতাসের চোখের। তিতাস ধ্যান ভুলে হঠাৎ আক্রোশের আকাশম ভালোবাসা নিয়ে উচ্চস্বরে ভাঙা গলায় বলল, আমি ভালো নেই তিথি। আমি ভালো থাকতে পারছি না। আমি যেন মিনিটে মিনিটে খুন হচ্ছি ভেতরে ভেতরে। তুমি কেন এমন করলে? আমার অনেক কষ্ট হয়। আমি কিভাবে অন্য কাউকে আপন করবো বলো? তুমি নিশ্চয়ই ভালো আছো, তাই না? আমার সাথে বেইমানি করে অনেক ভালো আছো। তুমি আমার 3 বছরের ভালোবাসা ছেড়ে কিভাবে পারলে ক্যারেনের সাথে সম্পর্কে জড়িয়ে যেতে? আমি পারলে এই বুকটা ফাড়ি দিয়ে তোমাকে দেখাতাম এখানে কেমন দহন হয়। তোমাকে যেদিন ক্যারেন বিয়ে করলো সেদিন আমার অসহ্য যন্ত্রণা হয়েছে। আমার বেঁচে থাকা কষ্ট হয়ে। কে? তিতাসের গলা ক্রমশই চেপে গেল। সে চোখে ফুটিয়ে তুলল অজস্র ব্যথা কথা। আমি নীরবে দেখে দর্শন করে গেলাম। বুঝলাম ও বুকের দহন হয়েছে। আমার চাইতে কি বেশি হয়েছে? তিথি, আমার মন থেকে তুমি বেরিয়ে যাও প্লিজ। আমার ভালো থাকতে দাও। যদি একই কথা আমিও বলি, বিশ্বাস করব না আমি। কারণ আমার চোখে এখনো ভাসে ছাদের দৃশ্য। ওটা ক্যারেনের সরজ। ভালো থাকুক পৃথিবীর সব বেইমানগুলো। আমার থমকে দিয়ে তিতাস হঠাৎ বলে উঠল কথাটা। ঠিক তীক্ষ্ণ ধারালো এক কাটার মতো কথাটা আমার বুকে এসে বিঁধল। মুখের মতো মুখেই রেখে দিলাম।
তিতাস গাড়িতে উঠে পড়ল। একটা সময় গাড়ি ছুটিয়ে সাঁকড়ে চলে গেল আমার সম্মুখ হতে। ছেড়ে গেল সে আমায়। বুকের মাঝে মোচড় দিয়ে উঠল। আমি আধারে পড়ে রইলাম। গাড়ির আলোটা যতক্ষণ আমার দৃষ্টিতে রইল ততক্ষণ তাকিয়ে থাকলাম। অতঃপর চলে এলাম ধীর পায়ে বাড়ির গেটের নিকট। দুধারে দুটো বসার আসন আছে। বাইরে এতক্ষণে লাইটের ধবধবে আলো দেখা যাচ্ছে। কারেন্ট চলে এসেছে বোধ হয়। আমি ওনার জিনিসগুলোর দিকে ফিরে চাইলাম। নীরবে দুফোঁটা অশ্রু বিসর্জন দিতে ভুলল না আমার মন। একটা ওয়ালেট হাতে তুলে নিলাম। অজান্তেই ভাত ফুলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। হঠাৎ এরই মাঝে চোখে পড়ল একটা সাদা কাগজ। কৌতূহল নিয়ে কাগজ ছুঁড়ে চোখের সামনে মেলে ধরতে তা গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজতে লাগলো। সেই সাথে তড়িৎ গতিতে ভিজল আমার আঁখি। তিতাস লিখেছে এই কাগজে, আমি সত্যিই ভালো নেই তিথি। অনেক কষ্ট হয় আমার, কল্পনাতীত, সীমাহীন, মৃত্যু যন্ত্রণার মতো। আমি মারা যাচ্ছি তিথি। মানুষের আসল মরণের যন্ত্রণা তবুও এক্ষণে সমাপ্ত হয়, কিন্তু আমার যন্ত্রণা তো শেষে হচ্ছে না তিথি। যতদিন দেহে প্রাণ আছে ততদিন বোধ হয় আমি এভাবেই খুন হতে থাকবো। কিন্তু আমি মুক্তি চাই এই যন্ত্রণা থেকে। আমি আর আমার হৃৎপিণ্ড থেকে তিথির হৃৎপিণ্ডে প্রেম পাঠাতে চাই না। আমি এই প্রেম তরঙ্গ বন্ধ করতে চাই, আটকাতে চাই। তিতাস চলে যাওয়ার 2 দিন হতে চলল। সময় যেন গেল পাখির ডানার দ্বারা উড়ে উড়ে। 3 ভাইয়ে বেজায় জ্বরে পড়ে ঢাকায় যেতে পারলে না। আমার কিঞ্চিত অপরাধ বোধ হলো এ নিয়ে। বড় আম্মা আমায় তেমন বকাবকি না করলেও আম্মু আমায় বকে গেছেন অনর্গল। বড় বাবা থাকেন যশোরের কোনো এক জায়গায় চাকরির সূত্রে। তিনি রেজিস্ট্রি অফিসের হাকিম। বড় মা সেই সূত্রে বাঁচাতে একা এক ছেলে নিয়ে। আম্মু এই 2 দিন বড় আম্মার কাছেই আছেন। কোনো রান্না বান্না করছেন না আমাদের বাড়িতে। ওখানেই বড় আম্মার সাথে মিলে 3 ভাইয়ের আদর যত্নে মগ্ন। ওখান থেকেই তিনি স্কুলে যাতায়াত করছেন। ফলস্বরূপ রান্না বান্না, বাড়ির কাজকর্ম চেপেছে আমার আর মিলির ওপর। আব্বু তো সারাদিন প্রায় বাইরেই থাকে। বাড়িতে আমি আর মিলি পড়ে থাকি। এর মাঝে আমি আবার বলে দিয়েছি আমি আর ঢাকা পড়বো না। এই শুনে আম্মুর মাথা আরো গরম। এক প্রকার রাগ নিয়েই তিনি বড় আম্মার বাড়িতে আছেন। আপু, হঠাৎ মিলির ডাক। আমি আমার ঘরে বিছানার ওপর বসে চিন্তায় মগ্ন ছিলাম। পেছনে ঘুরে মিলির পানে দৃষ্টি ত্যাগ করে বললাম, হুম। তিতাস ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে আমার। মুখে কথা আনয়নের পূর্বেই চোখে জল আনলো মিলি। আমি চমকে উঠলাম। চোখের দৃষ্টি পুরোপুরি মিলিতে মেলে দিয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। মিলি আবারও হুট করে ফুপিয়ে উঠল। বিছানার একাংশে বসে 2 হাতে চোখের পানি মুছে নিয়ে তার 1 হাত উঁচু করল। মুখ খুলে দিয়ে আমার নজরে দাঁড়িয়ে দিল এক সাদা কাগজ। মুখে বলল, এটা আমার ঘরে পেয়েছি। কি হয়েছে তোদের? আমি চোখ ফিরিয়ে নিলাম মিলি হতে। তার পূর্বে ওর হাত থেকে শীতল মেজাজে ছিটকুটা নিয়ে নিলাম। মিলি আমায় মৃদু ধাক্কা দিয়ে বলল, কি হয়েছে আপু বল না? তিতাস ভাই এত কষ্টে কেন আছে? আমি ক্ষণকাল চুপ রইলাম মিলির প্রশ্নে। চোখ ছলছল করে উঠল আমার। গলায় খুব শক্ত এক দানার যেন অস্তিত্ব খুঁজে পেলাম। মিলি আবারও আমার ধাক্কা দিয়ে একই প্রশ্ন করে গেল। আমি এবার বলে উঠলাম স্পষ্ট কণ্ঠে, তিতাস আমাকে ভুল বুঝে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। মিলি যেন স্তব্ধ হয়ে গেল। এরপর ওর আকুলতা, কৌতূহল জন্মে গেল সীমাহীন। আমিও বলে দিলাম সবটা। ক্যারেন থেকে শুরু করে কণার কর্মকাণ্ড এবং তিতাসের 2 দিন আগে আসার কথাও। মিলি স্তব্ধ হয়ে বসে রইল। তারপর হুট করে আবারও বুকরে কেঁদে উঠে বলল, তুই কেন ভাইয়াকে সব ক্লিয়ার করা বলিসনি? চেষ্টা করেছিলাম, জেদ দেখালো আমাকে, তাই বলে বিয়ে। কিন্তু তুই কেন ইন্দ্রিতকে বিয়ে করলি? ও বাড়ির সবার জোরজারিতে আর খানিকটা আমার জেদে। তিতাসের ওপর রাগ নিয়ে। সে যদি আমাকে অবিশ্বাস করে তাহলে আমি তার চোখের সামনে থেকে তাকে পড়াতে চাই, এমন একটা ভুল ধারণা নিয়ে। কিন্তু আমি পারিনি। সময়ের সাথে পাল্লা দিয়ে শুধু পড়েছি। বুঝেছি তিতাস ছাড়া অন্য কাউকে আপন করা, ভালোবাসা তিথির সম্ভব নয়। আমি তিতাস ভাইকে সব বলে দেব। হুট করে মিলি কথাটা বলে বিছানা ছেড়ে উঠে পড়ল। আমি চমকে ওর 1 হাত টেনে নিয়ে থমকে দিলাম ওকে। মিলি, তুই কিছু বলবি না ওকে? সহ্য করতে পারবে না তিতাস। ভুলের জন্য বারবার আফসোস করবে।
পাগল হয়ে যাবে। এত ভালোবাসিস? জানি না। মিলি তাকিয়ে রইল অপলক আমার দিকে। তারপর হুট করে চেঁচিয়ে বলে উঠল, আপু তুই কিভাবে সহ্য করছিস এই কষ্ট? ভালোবাসা এত কষ্টের কেন? ভালোবাসা কষ্টের না মিলি। আমার ভালোবাসা অনেক সুন্দর ছিল, কিন্তু ক্যারেন কষ্টের করে দিল। এই ক্যারেন কণা। মিলি আর কিছু বলতে পারল না। সে আমার হাত থেকে হাত ছুটিয়ে দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। আমি নিশ্চুপ বসে রইলাম। প্রায় মিনিট 2 পর মিলির ঘর হতে ভেসে এলো মিলির কণ্ঠ। আমাদের দুজনের রুম মাত্র একটা দেয়াল দিয়ে পৃথক করা। দু ঘরের মাঝে একটা দরজা আছে। তা খোলা থাকায় স্পষ্ট সবকিছু কর্ণধারায় এসে ধাক্কা খায়। আপু আমার কি কোনো পথ নেই তিতাস ভাইয়ের সাথে তোর মিল হওয়ার? আমি মুখ ফুটে কিছু বলতে পারলাম না। কেবলই মৌনতাকে সঙ্গ দিয়ে চোখ মেলে তাকিয়ে রইলাম জানালা দিয়ে বাইরে। সেদিনই গেল আমার বিষণ্ণ মন নিয়ে। তারপর দিন 3 ভাইয়ের জ্বর কমে গেল। তিনি চলে গেলেন ঢাকায়। বড় আম্মার বাড়িতে সেদিন আমার আর মিলির যাওয়া হলো। এই 2 দিন মিলির হাতে রান্না খেয়ে রফা দফা অবস্থা আমার। বড় আম্মার বাড়িতে গিয়ে দেখি হরেক পদের খাবার রান্না করা হয়েছে। আমাকে আর মিলিকে আম্মু তুলে খাইয়ে দিলেন। আরো জানিয়ে দিলেন আজ নাকি এ বাড়িতে একটা অনুষ্ঠান আছে। বড় আম্মুর মা বাবা ভাই বোনেরা আসবে। আমাকে আম্মু খাইয়ে দিয়ে হঠাৎ কোনো এক ফাঁকফোকর খুঁজে নিয়ে কানে ফিসফিস করে বললেন, দুপুরের পর আমার পেঁয়াজ রঙের শাড়িটা পরে সুন্দর করে একটু সাজগোজ করে আসিস। আমি আম্মুর কথা পাত্তা দিলাম না, আর না কারণ জানতে চাইলাম। উল্টো তার কাছে 20,000 টাকা চেয়ে বসলাম আমার ফোনের জন্য। বললাম, আমার ফোন ছিনতাই হয়ে গেছে ঢাকা থেকে আসতে, টাকা দাও। আম্মু একটা চাবি হাতে ধরিয়ে দিয়ে বিদায় করলেন আমাকে আর মিলিকে। টাকা নিয়ে তৈরি হয়ে দুবোন বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। তার পূর্বে আব্বুকে ফোন করে ফোনের শোরুমে অপেক্ষা করতে বললাম। একটা অটো ভ্যান আব্বু ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে। মিলি বোরখা হিজাব পরে আমার পূর্বেই তৈরি হয়ে ভ্যানে উঠে পড়ল। আমি আসতেই সে জুড়ে দিল গল্প। এই এলাকার প্রত্যেকটা ভ্যান অটো চালক দেখি তাকে আমা। আমি মৃদু হাসলাম। হঠাৎই মিলিকে বলে উঠলাম, মিলি তোর জীবনটা অনেক সুন্দর। আমার মতো ভুল কিন্তু তুই কখনো করিস না। হয়ে গেছে সেই ভুল আপনি। তার শোনে আমার শোনে ভাব হয়েছে মনে মনে। আমি মিলির কথায় কেঁপে উঠলাম। তোড়বোড় করে চমকে প্রশ্ন করলাম, কে সে? মিলি চলতি ফ্যানের ওপাশে বসা ছিল। হুট করে সে ঝুঁকে এলো আমার দিকে। ফিসফিস কণ্ঠে বলল, বলবো একদিন। তবে জানো আপু, আমার প্রিয় ভীষণ বাঁকা। হাইলা লোকের লাঙ্গলের চেয়েও বেশি বাঁকা। আকাশের জনম বাঁকা চাঁদের চেয়েও বেশি বাঁকা। খুব ভালোবাসিস তাকে? এসে গেছি আমরা। নেমে পড় আপু। মিলির কথায় আমি গিলে ফেললাম কৌতূহল। ভ্যান থেকে নেমে এগিয়ে গেলাম 2 তলা এক মার্কেটের দিকে। মিলি হাঁটছিল আমার আগে আগে, আমি তার পিছু পিছু। প্রায় 7-8 কদম এগিয়ে যাওয়ার পর হঠাৎ এক অপ্রত্যাশিত কিছু নজরে এলো আমার। ক্যারেনকে দেখলাম মনে হয়। বুকটা আমার ধক করে উঠল। আমি ভালোভাবে নজর করলাম। হাতে তার পানির বোতল। আমার হাত পা কাঁপা শুরু হলো। অসাড় হয়ে আসা মস্তিষ্ক নিয়ে হুট করে দৌড়ে মিলি বরাবর চলে গেলাম। খপ করে ধরে ফেললাম মিলির হাত। মিলি চমকে উঠল। প্রশ্ন ছুড়ে দিল আমার দিকে, আরে কি হলো তোর? মিলি এখনই বাসায় চল বনু। আমার কান্না আসছে। তাড়াতাড়ি, না হলে আমি সেন্সলেস হয়ে যাব। মিলি ভয় পেল। আমার কথা জড়িয়ে আসছে। আমি মিলির হাত টেনে ক্রমশ ক্যারেনের বিপরীত মুখে চলছি। কি হয়েছে আপু? ক্যারেন এসেছে মিলি। কেন এলো এই লোকটা? এলাকায় জানাজানি হলে কি হবে? আব্বুর মান সম্মান? চোখ দিয়ে আমার জল গড়িয়ে পড়ল। মিলি স্তব্ধ হয়ে গেছে। সে একবার ঘাড় ঘুরিয়ে পেছনে পরক করল, কিন্তু আমি কোনো মতেই পেছনে দেখাচ্ছি না। পায়ের গতি বাড়িয়ে দিলাম। ক্যারেনের বিষয়ে জানাজানি হলে সব শেষ। সব। আমি তো ঢাকায় যেতাম 2 দিন পর তাকে ডিভোর্স দিতে। ও কেন আসলো? ঠিকানা পেল কোথায়? ভয় তটস্থ আমি মিলির হাত আরো শক্ত করে চেপে ধরে বললাম, আব্বুর ইলেকশনের আর কতদিন আছে মিলি? এবার এমপি পদ নিতে চেয়েছে আব্বু।
মিলির নরম সুরের কণ্ঠ। আমি ভয়ে আরো মিয়ে গেলাম, যেন হাঁটতেও কষ্ট হচ্ছে। এরই মাঝে একবার খুব সন্তর্পণে পেছনে ঘাড় ঘুরিয়ে দেখতে চাইলেন ক্যারেন কোথায়, কি করছে। এই দেখাতেই যেন আমার হার্ট অ্যাটাক হওয়ার দশা। শুধু ক্যারেন নয়, একটা কারের পাশে দাঁড়িয়ে আছে আরো তিনজন। কনার মা, বাবা। অন্তরাত্মা যেন কেঁপে উঠল আমার। সবাইকে নিয়ে এসেছে। ক্যারেন কি আমায় খুঁজতে এসেছে? এত দূর তো সে পরিবার সহ নিয়ে এসেছে। ক্যারেন কোনটা আপু? ব্লু কালার শার্ট পরা লম্বা ছেলেটা? মিলির কথার জবাবে আমি কাঁপা কণ্ঠে বললাম, হ্যাঁ, গাড়ির কাছে যে দাঁড়িয়ে আছে। রোদে লাল হয়ে গেছে ওটা। এখন কি করবি? ওদিকে আর যাব না। চল সামনে থেকে একটা অটো নিয়ে সোজা বড় আম্মার বাড়িতে যাব। আমাদের বাড়িতে যাব না, ওদের সাথে যদি দেখা হয়। মিলি মেনে নিল আমার কথা। দু বোন বেশ কিছু পথ হেঁটে গিয়ে উল্টো পথে এক অটো ভাড়া করে বড় আম্মার বাড়ির দিকে গন্তব্য করলাম। শেষবারের মতো অটোতে উঠে ফিরে চাইলাম তাদের দিকে। এক ধবধবে সাদা কার তখন আমাদের বিপরীতে চলতি দশায়। দেহ মন আমার চিন্তায় কাতর। কি হবে সময়ের গতিতে? কতবার সর্বনাশ অপেক্ষা করছে আমার জন্য। ভাবনা অনুযায়ী সোজা বড় আম্মার বাড়িতে এসে পৌঁছালাম। ইচ্ছে ছিল একটা রুম নিজের দখলে নিয়ে বন্দিনী হয়ে যাব, কিন্তু দেখে ঘোর বিরোধিতা করে বড় আম্মা হুট করে আমার টেনে নিয়ে গেলেন তার নিজের ঘরে। সাথে আম্মু এলো। বললেন, এই শাড়িটা ঝটপট পরে নে, জলদি। আমি চমকে উঠে বললাম, কেন? আমার ভাই আসছে ঢাকা থেকে, তোকে দেখবে। আর হ্যাঁ, সারপ্রাইজ আছে। আমার থুতনিতে হাত রেখে বড় আম্মা বলে উঠলেন প্রফুল্ল চিত্তে। আমি ধুকপুক করা বুক নিয়ে পাশে থাকা মিলির পানে চাইলাম। মিলি চিন্তিত মুখে বড় আম্মার পানে তাকিয়ে আছে। আম্মু মিলিকে আদেশ দিলেন আমাকে শাড়ি পরিয়ে দেওয়ার। অতঃপর বড় আম্মার সাথে কথায় ব্যস্ত হয়ে বিদায় নিলেন। মিলি, কি হচ্ছে এসব? জানি না, তুই শাড়ি পরে নে, তারপর দেখছি। আমার হাত পা ভয়ে জমে যাচ্ছে। একদিকে ক্যারেন আর একদিকে এসব। আমি দিশেহারা হয়ে বিছানায় বসে পড়লাম। মিলি অসহায় হয়ে গেল। চিন্তিত মুখে ও একটা সময় বেরিয়ে গেল ঘর থেকে। আমার মাথায় হাত। আজ দিদেশের সাথে সব ঠিক থাকলে এমন বেরব পরিস্থিতিতে পড়তে হতো না আমার। প্রায় ঘন্টা বেরিয়ে গেল। আজব ব্যাপার হলো, মিলি সেই যে বেরিয়ে গেল আর ফিরছে, আমিও ঘর থেকে বেরোতে পারছি না। হঠাৎ আমার এক ফুফু এসে জাপটে ধরেছে আমায় শাড়ি পরিয়ে দিতে। আমার কান্না পাচ্ছে। সব যেন মাথার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বারংবার একে ওকে বলছি আম্মুকে একটু রেখে দিতে, কেউ দিচ্ছে না। শুধুই বলছে রান্নাঘরে ব্যস্ত সে। তিথি আপু একটু সুমনো। আমার টিপ টিপ করে হৃৎপিণ্ডের মাঝে হঠাৎ 7 বছরের ফুফাতো ভাইয়ের ডাক। আমি তখন দুহাত হালকা উপরে তুলে দাঁড়িয়ে আছি। ফুফু শাড়ির কুচি ঠিক করছে। ফুপি, পলক আমাকে ডাকছে, আগে শাড়িটা পর, তারপর ওর কাছে যা। আমি আর কিছু বললাম না। অপেক্ষায় রইলাম শাড়ি পরার রীতি হওয়ার। প্রায় 10 মিনিট পর ফুফু আমায় ছাড়লেন। পলক তখনও দরজার ওপাশে দাঁড়িয়ে। ফুপি ঘর থেকে বেরিয়ে যেতে এসে ছোট ছোট কদমে ঘরের ভেতরে ঢুকলো। তারপর আচমকাই আমার হাতে একটা কাগজ গুঁজে দিয়ে বলল, মিলি আপু দিয়েছে তোমাকে। এটুকু বলেই সে দৌড়ে চলে গেল ঘর থেকে। আমি অবাক হলাম। অজান্তেই বুকের মধ্যে ধক করে উঠল। মিলি দিয়েছে? কেন? কি হয়েছে? মনে হাজার প্রশ্নের বহর নিয়ে ধীর গতিতে কাগজের ভ্যাট খুলতে লাগলাম। মুহূর্তেই ভেসে উঠল অচেনা এক হাতে লেখা, প্রেয়সী আমার, ভীষণ ভালোবাসি। সেই বুঝো হওয়ার পর থেকে, ক্যাপ্টেন হওয়ার স্বপ্ন মেনার আগ হতে, আমার সকল গানের সুরে আমি কেবল তোমাকেই খুঁজে তিথি। আমার চির নিস্তব্ধ হৃদয় জুড়ে শুধুই তিথি, তিথি আর তিথি। উফ, পাগল বানিয়ে ফেলে এই নামটা আমায়। যেদিন প্রথম কানাডার মাটিতে পা রাখলাম বড্ড কষ্ট হচ্ছিল। যেদিন প্রথম ফ্লাইং করলাম তখন আমি কানাডার শেষ প্রান্তে ছিলাম প্লেন নিয়ে। কত শতবার যে ইচ্ছে হয়েছিল ওদিন যে হুট করে চলে যায় তিথির কাছে, তাকে উঠিয়ে নিয়ে আসি প্লেনে, তারপর দুজনে একসাথে উড়ি। সেদিন বৃষ্টির রাতেও ইচ্ছে হয়েছিল তোমাকে নিয়ে দূরে কোথাও হারিয়ে যাই। এক ছাতার নিচে দুজনে দ্রুত সংসার বেঁধে ফেলি। তুমি সেদিন বললে না,
মাটি দিয়ে চলা ভুলে গেছি আমি? আসলে তা না। তুমি পাশে থাকলে আমি দুনিয়াদারি ভুলে যাই। কেমন যেন একটা ধুকপুক ধুকপুক সুর ওঠে বুকের মাঝে। এই বুঝি আমি হারিয়ে যাচ্ছি। হার্টবিট করতে ভুলে যায় ক্ষণে ক্ষণে। আমার গল্প শেষ হবে না তিথি। আরো অনেক অনুভূতি, আরো অনেক কথা আছে। শোনাবো একদিন, তোমাকে পাওয়ার পর। এখন শুধু শুনে রাখো, আমার প্রেমের তরঙ্গ তোমার সাথে। আমার হৃদয় হতে প্রেম তোমার হৃদয় বইছে। আমার 10 বছরের ভালোবাসা তুমি। উপেক্ষা করার শক্তি কিন্তু তোমার নেই। কানাডা যাওয়ার আগে আমি কি বলেছিলাম ছোট তিথিকে? মনে আছে? বলেছিলাম, তিথি, তোমাকে কিন্তু তোমার 3 ভাইয়া অনেক ভালোবাসে। তখন বোধহয় বোঝনি তুমি আমার কথা। আচ্ছা বাদ দাও, বিদায় নিচ্ছি। অনুভূতি পুরোদস্তুর শূন্যের কোথায় চলে গেল আমার। মুহূর্তের জন্য থমকে গিয়ে আবার পড়া শুরু করলাম। ইতি দিয়ে কিছু লেখা নেই, তবে চিঠির শেষাংশে অন্য আর রেখাতে লেখা। আপু, আমি 3 ভাইয়াকে ভালোবাসি। বুঝলাম এটা মিলিয়ে লেখা। আমি আরো চমকে উঠলাম। পুরো ব্যাপারটা আমার কাছে নির্লজ্জ লাগছে। মাথা ঝিমঝিম করছে। সমাপ্ত, অসমাপ্ত। গল্প প্রেম তরঙ্গ 2। লেখায় আলিশা। চিঠি পড়ে স্তব্ধ আমি কিছু সময় ঝিম মেরে বসে রইলাম। অতঃপর হুট করে ছিঁড়ে ফেললাম চিঠি। শত টুকরোর অংশ করে মেঝেতে বিছিয়ে দিয়ে দৌড়ে বাইরে চলে এলাম। ড্রয়িং রুমে এসে কাউকে নজরে না এনে হাত ছেড়ে উঠলাম। বড় আম্মা হো, আম্মু ও। আমার ডাকের রেশ আমার মুখ ছেড়ে যেতে না যেতে আচমকা এক কণ্ঠ আমায় কেঁপে তুলল। টিটি। অবাক কণ্ঠ। আমি তড়িৎ গতিতে চেনা ডাকের মালিকের দিকে মাথা ঘোরালাম। ক্যারেন এখানে? এবার সব বুদ্ধিতে ডুবে গিয়ে এলো মনে রাশি রাশি ভয়। এরই মাঝে বড় মা আম্মু চলে এলেন। উপস্থিত সকলে আশ্চর্যে ছড়ে উঠে পড়েছে। ক্যারেন, তুই চিনিস তিথিকে? বড় মার ডাক। ক্যারেন হকচকিয়ে উঠে আমার পাশ বরাবর দাঁড়িয়ে গেল। বলে উঠল, আন্টি তিথি ইজ মাই ফ্রেন্ড। ফ্রেন্ড ফ্রেন্ড ফ্রেন্ড। হি ইজ মাই ফরেন ফ্রেন্ড। গুড ফ্রেন্ড, ভালো ফ্রেন্ড। ক্যারেনকে আটকে দিয়ে ধূপ কর বলে উঠলাম আমি। ক্যারেন হতভম্ব হয়ে গেল। আমার সম্মুখে দাঁড়িয়ে ছিল কণা, ক্যারেনের মা ও বাবা। তারা স্তব্ধ হয়ে গেল। আমি ধুকপুক করে হৃৎপিণ্ড নিয়ে হঠাৎ বুদ্ধি আটলাম ক্যারেনকে এখান থেকে সরাতে হবে। ভাবনা অনুযায়ী হুট করে বললাম, ক্যারেন, চলো তোমাকে আমাদের বাসা দেখাই। তোমার নাম খুব ইচ্ছে ছিল আমাদের গ্রাম দেখার, বাসা দেখার, আরো কত কি। তুমি তো জানো না আমাদের বাসায় একটা টিয়া পাখি আছে। বারান্দায় সামনে বেলি। হড়বড় করে পাগলের প্রলাপ শুরু করে দিলাম আমি। এক হাতে ক্যারেনের হাত টেনে চলছি সদর দরজার দিকে, অপর হাতে শাড়ির কুচি ধরে রেখেছি। সকলে হয়তো তাকিয়ে আছে অদ্ভুত দৃষ্টিতে। বড় আম্মা এরই মাঝে ডেকে উঠলেন, তিথি, তুই কেন? বুদ্ধি কি লোপ পেয়েছে তোর? চাপার আগত কণ্ঠ আমার। মুহূর্তেই মাথায় আমার একটা কথা জলজল করে উঠল। আমি একা যাচ্ছি ক্যারেনের সাথে। ফের না এটা ভাবনা ভেবে আবার পিছু ফিরে ডেকে উঠলাম কনাকে। কনা, তুমিও আসো, গ্রাম দেখিয়ে নিয়ে আসি। আসো। আমার কথায় কনা কি ভাবলো আমি ঠাহর করতে পারলাম না। তবে সে ডাক পাওয়ার সাথে সাথে দ্রুত পায়ে পিছু নিল আমাদের। বাড়ি ছেড়ে রাস্তা পেরিয়ে আমাদের আর বড় আম্মার বাড়ির মাঝখানের বাসঝোপের মাঝে এসে আমি হাত ছেড়ে দিলাম ক্যারেনের। কিন্তু হঠাৎ অনুভব করলাম আমার হাত বন্দি। আমি চমকে ক্যারেনের দিকে তাকালাম। সে শক্ত চোখ মুখ নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। হঠাৎ ক্যারেন কনাকে বলল, কনা, গেট লস্ট। কনা আদেশ পাওয়া মাত্র পা বাড়ালো না। সে অবাক নয়নে কিক্ষণ পরখ করলো আমাকে আর ক্যারেনকে। অতঃপর ধীর কণ্ঠে বলল, ভাইয়া, আমি যেটা বলছি আমি। জেদ নিয়ে বলা কণ্ঠ ক্যারেনের। কনা চলে উল্টো পথে হাঁটা দিল। কনা চোখের আড়াল হতেই আমি ছাড়ি দিয়ে ক্যারেনের হাত থেকে হাত সরিয়ে নিয়ে বললাম, একদম বাড়াবাড়ি কিছু করার সাহস করবেন না। আমার আর আপনার যে বিয়ে হয়েছে এ কথা যেন একটা পাখিও না জানে। হয় আর একটা বিয়ে করার ইচ্ছা? থিনকে বিয়ে করবা? শাট আপ। আপনার মতো হীন মন মানসিকতা বোধের কারণেই। ক্যারেন আমার ভস্ম করে দেওয়া দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল আমার দিকে।
আমি আবারও তার হাত টেনে পথ চলা শুরু করলাম, কিন্তু এবার সে বাজ সাধল। পাথরের প্রতিমার মতো দাঁড়িয়ে রইল শুধু। আমি তেলে বেরিলাম, মিয়ে যাওয়া গলায় বললাম, নিজের বোনের সাথে আমার ভালোবাসার মানুষকে এক করে দিয়েছেন, এবার আমার বোনের সাথে তার ভালোবাসার মানুষকে এক করে দেওয়ার একটা ব্যবস্থা করবেন। আপনি আমার থেকে ভালোবাসা কেড়ে নিয়েছেন, কিন্তু আমি কারো ভালোবাসা কেড়ে নিচ্ছি না, বরং দুটো মন ভাঙা থেকে জোড়া লাগাতে চাইছি। মিলি যদি 3কে না পায় তাহলে বাঁচবে না, 3 যদি আমায় না পায় তাহলে কখনো উঠে দাঁড়াতে পারবে না। আমি চাইছি মিলি ওর ভালোবাসা দিয়ে 3কে ভালো রাখুক। ক্যারেন আমার কথা পিঠে কেমন দৃষ্টি নিক্ষেপ করলো তা আমি দেখলাম না, তবে এক সময় অনুভব করলাম ক্যারেন আমার হাত থেকে তার হাত ছাড়িয়ে নিয়েছে। আমি চমকে তখন পেছনে তাকালাম। ক্যারেন পলকহীন আমার পানে তাকিয়ে আছে। তারপর হঠাৎই বলল, কণা ভালো নেই টিটি। টিটা স্যার 3 দিন হলো নিখোঁজ, বাসায় আসে না। আমি চমকে উঠলাম ক্যারেনের কথায়, বুকটা ধক করে উঠল। তিতাস ঠিক আছে তো? প্রায় পাগল প্রায় হয়ে আমি ক্যারেনকে শুধালাম, তিতাস ঠিক আছে? ক্যারেন যেন আমার এই কথা কর্ণকুহরে প্রবেশ করতে বাধা দিল। সম্পূর্ণ উপেক্ষা করল সে আমার প্রশ্নকে। বলল, 3কে না জানো এ বিষয়ে? সে যদি তোমার বোনকে বিয়ে করতে চায় তাহলেই দাও, আদারওয়াইজ তোমার বোন হ্যাপি হবে না। ক্যারেন স্থির পলকে আমার নয়নে নয়ন রেখে শীতল কণ্ঠে বলল কথাগুলো। আমি মস্তিষ্কে ধারণ করলাম খুব করে তার কথাগুলো। সে ভুল বলছে না হয়তো। ভাবনার মাঝে আমি ঘুরে উঠে এক পা আমাদের বাড়ির পথে এগুতেই হঠাৎ আরো পায়ের পাতায় কারো পায়ের স্পর্শ পেলাম। চমকে তাকালাম আবারও পেছনে। অবাক হলাম আমি। ক্যারেনের চোখ চিকচিক করছে। সে বলছে, আই হ্যাভ সাম ফিলিংস ফর ইউ টিটি। তুমি চলে আমার পর এখানটা চিনচিন করেছে। ক্যারেন বুকের বা পাশে হাত রেখে বলে উঠল কথাটা। আমি অপলক তাকিয়ে রইলাম তার দিকে। তার চোখের পানি, বুকের অনুভূতি কোনোটাই এক বিন্দু প্রভাবও ফেলতে পারল না আমার মনের উপর। কেবলই তার জন্য আমার মনের দরজা বন্ধ হলো আরো শক্তভাবে। ধীর পায়ে বাড়ির পথ ধরে চলে এলাম। ক্যারেনও এলো আমার পাশাপাশি হেঁটে। এর মাঝে প্রশ্ন করতে ভুলিনি সে কিভাবে এখানে এলো। উত্তরে ক্যারেন জানালো, আমি বাবার বোনের বাড়িতে এসেছি, থিনের হবু বউ দেখাতে। বাট এসে দেখি আমার বউ। ক্যারেনের সাথে বাড়িতে পৌঁছে প্রথমেই মিলির কাছে ছুটে যাই আমি। অতঃপর মিলিকে বিছানায় দেখে আত্মা শুকিয়ে যায় আমার। মিলিও কি কণার মতো ভুল করেছে? ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে জমে যায়। চিৎকার করে তখন ক্যারেনকে ডাকি। ঠিক সেই সময়ে মিলি মাথা তোলে, আপু তুই? আমি দৌড়ে মিলির কাছে চলে যাই। ওর মুখটা দুহাতে নিয়ে ভেজা চোখ মুছে দিয়ে বলি, তুই কিছু করিসনি তো বনু? ঠিক আছিস? কি যা বলছিস? আমি এমন না। এত বড় দুঃখ বুকের মাঝে বয়ে বেড়ানোর ক্ষমতা আমার আছে। মিলির ঝটপট বলার কথা। আমার বুক ভেঙে কান্না আসছে। একটা 17 বছরের মেয়ের এত ম্যাচিউর হওয়া কি সাজে? এটা ক্যারেন? মিলির কথায় আমি পেছনে ফিরে চাইলাম। আমার ঠিক পেছনেই ক্যারেন দাঁড়িয়ে ছিল। ডু ইউ নো মি ইন্টেলিজেন্ট গার্ল? ইয়েস। কোল্ড ওভার আ ক্রিমিনাল। মিলি শক্ত চোখ মুখ নিয়ে বলে উঠল। ক্যারেনের চোখে মুখে ফুটে উঠল অসহায়ত্ব, অপরাধ বোধ। তবুও সে নরম কণ্ঠে বলল, আমি আমার মাহারা বোনকে অনেক ভালোবাসি। তাই বলে তো আপনি অন্য কারো বোনের ভালোবাসা কেড়ে নিতে পারেন না। আপনি জানেন, আজ আপনার জন্য 4টা মানুষের জীবনে দুঃখ নেমে এসেছে। সাথে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার বোন কোনোদিনও সুখী হবে না। তিতাস ভাইয়ের কোনোদিনও মানবে না। আসলে আপনাদের ধরি মারি খাই স্বভাব। বিয়ে, ভালোবাসা এসবের মর্ম বুঝবেন কি? নিজেদের ওখানে তো 101টা মেয়ের সাথে চলাফেরা করেন। মিলির ক্ষোভে ক্যারেনকে কঠিন কথাগুলো শুনিয়ে দিলে ক্যারেন নীরবে ব্যথাতু দৃষ্টি মেলে তাকিয়ে রইল মিলির পানে। মিলি ক্রমে ক্রমে ফুঁসিয়ে উঠল। আবারও বলল, আমি নিজেই আমার বোনকে আপনার হাতে তুলে দিতাম। আপনার 7 খুনও মাফ করতাম যদি আপনি আমার বোনকে ভালোবেসে বিয়ে করতেন। কিন্তু আপনি তো তা করেননি। শুধুই স্বার্থপরতা দেখিয়ে নিজের উদ্দেশ্য হাসিল করতে বিয়ে করেছেন। এখন তো ভালোবাসি, অনেক বেশি।
এই ভালোবাসার টানে আমেরিকা থেকে বাংলাদেশে এসেছি আবারও। যাও তুলে তোমার বোনকে। ক্যারেন কথার মাঝে হাত বাড়িয়ে দিল মিলির দিকে। আমি নীরব দর্শক, অবাক হলাম এবার। ক্যারেনের শেষোক্ত কথা মস্তিষ্কে আটল না। তবুও মৌন রইলাম। কিন্তু মিলি স্তব্ধ হলো না। সে পুনরায় তার তর্কে নতুন মাত্রা যোগ করে জয় জয়কার করে দিল তার তীক্ষ্ণ বুদ্ধিকে। ক্যারেনের দিকে একইভাবে সেও হাত বাড়িয়ে দিয়ে বলল, আপনার ঘটানো ঘটনাক্রমে 4টা মানুষের হৃদয়ে যে দুঃখ কষ্টের জন্ম হয়েছে সেগুলো তুলে এনে আমার এই হাতে রাখুন আগে। আপনি তাদের বুকের দহনের অন্ত ঘটান আগে। তারপর আপনার এই অনুভূতির মানুষটাকে আপনার হাতে তুলে দিচ্ছি। লিটারাল ফিলিংস ইজ এ পিওর ম্যাটার। এটা কখনো ফেক হতে পারে না। তোমার রাইট নেই এটাকে লোয়ার করার। তোমরা বাঙালি বলো গোবরে পুষ্প ফোটে, তাহলে আমার হৃদয়ে কেন ভালোবাসার জন্ম হতে পারে না? ক্যারেনের এবারের পাল্টাপাল্টি জবাবে আমি স্তব্ধ হয়ে গেলাম। চোখ আপনা আপনি বিস্ময়ে ভরে গেল। মিলি পানে দৃষ্টি ত্যাগ করে দেখি সেও ঘাবড়ে গেছে। কিছু বলতে পারছে না এবারে। ক্যারেন নিজের হাত নামিয়ে নিল। তার রীতি অনুযায়ী সে রক্তিম মুখাবয়বের অধিকারী এই ক্ষণে। কি রাগ, কি দুঃখ, কি হাসি। সে এদের একটার অনুভূতি পরশ পেতেই অরুণের আমা হয়। ফ্যাকাশে ধবধবে ফর্সা চোখ, মুখ, হাড় জুড়ে তখন রক্তের লাল আভা খেলতে মত্ত হয়। ক্যারেনের মিলি এরপর নীরবে আরো কিছু সময় যেন তর্ক বিতর্ক করলো চোখে চোখে। অতঃপর ক্যারেন এই ঘর হতে বেরিয়ে গেল। আমি মিলির পানে দৃষ্টি রেখে তাই বসে রইলাম। মনে হলো আমি নয়, মিলি আমার বড় বোন। কিছু বলার সাহস আমার হচ্ছে না। সকল কিছু উবে দিয়ে ঠান্ডা মস্তিষ্ক নিয়ে যখন ভাবলাম মিলির কথা, তখনই হঠাৎ মনে হলো ক্যারেনকে আমি কেন এনেছি। তার পক্ষ হতে কোনো প্রকার সাহায্য আমি মোটেও কামনা করি না, আজন্মেও চাই না। ভাবনা অনুযায়ী ক্যারেনকে বললাম সে আমার অক্ষিপট হতে বহু বহু দূরে চলে যাক। তবে হ্যাঁ, সে যেন ঘুণাক্ষরে একটা জড় বস্তুকে না জানায় আমাদের বিয়ের কথা। মিলির বিষয় কেটে উঠলে আমি যাব তাকে ডিভোর্স দিতে। ক্যারেন আমার অভিমত আদেশ শ্রবণ করলেও খুব নম্রভাবে, আহত নয়নে। অতঃপর গোধরে বসলো সে। চলে গেল না, বরং সে একটু পর তার গাড়ি এনে রাখলো আমাদের বাড়ির সামনে। অতঃপর আসলো আমার সম্মুখে। কণ্ঠের সুর যথাসম্ভব কোমল করে বলতে চাইল, 3 ক্রস কান্ট্রি ফ্লাইটের জন্য চিটাগং আসে। আমি ওয়েট করতে বলেছি ওকে। চোখের দৃষ্টিতে রইল অপ্রস্তুত বোধ। ক্যারেনের চোখের ছোট দুটো অক্ষিতারায় নড়চড় হলো ভরি ভরি। আমি শূন্য অনুভূতি নিয়ে তাকিয়ে রইলাম ক্যারেনের মুখপানে। বিক্ষিপ্ত মন ফুসে উঠলেও হঠাৎ চারিদিকে অসহায়ত্বর অস্তিত্ব আমলে নিয়ে থমকে গেল। যাব কি ক্যারেনের সাহায্যে? যদি না যাই তবে 3 নায়িকে ধরতে পারবো না। সে আজই বাসায় আসবে। মিলির থেকে একটু আগে জেনেছি আর 3 রায়ের হবু বউ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হতো আমাকে। সেনা মাত্র যেন আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এই কাজ আমি ঘুণাক্ষরে হতে দিতাম না। সে কি পরিমাণ মান সম্মান আব্বুর বজায় না থাকলেও আমি উন্মুক্ত করে দিতাম সব। নয়তো নয়তো মুখের ওপর বলে দিতাম আমি কাউকে বিয়ে করতে পারবো না। আমায় মেরে কেটে নদী সাগরে ভাসিয়ে দিলেও আমি কাউকে বিয়ে করবো না। বাতাসের গতি ধরে যেন শাসা করে ড্রাইভ করতে লাগলো ক্যারেন। অবশেষে তার সঙ্গেই যেতে হচ্ছে। নয়তো আমি পৌঁছাবো কিভাবে 3 রায় অবধি? কি বলে, কি হেতু দেখিয়ে তুলে দেব মিলিকে তার হাতে? সব মিলিয়ে মেজাজ শীতলে রেখে অনিচ্ছা সত্ত্বেও যেতে হচ্ছে আমার তার সাথে। আমি পারি না, কখনো পারিনি কারোর সাথে গলা উঁচিয়ে কঠোরভাবে বাক্য বিনিময় করতে। মিলির মতো স্পষ্টভাষী, সাহসী মেয়ে হতে। ক্যারেনের সাথে বিয়ে হওয়ার পর আমি পুড়েছি, মরেছি, যন্ত্রণায় কাতর হয়ে গেছি বারংবার। তবুও কখনো তার সঙ্গে অপ্রীতিকর ব্যবহার করতে পারিনি। আব্বু আমায় কোথায় নিয়ে যাচ্ছিস? মিলির কথায় ভাবনাও বেড়ে গেল আমার। পাশ ফিরে চাইলাম। ক্রমাগতই মিলি হাসফাস করছে। ও আসবে না। ক্যারেনের সঙ্গে যাবে না কোথাও। আমি তাকে বাধ্য করে জোরজারি করে তৈরি করিয়ে দিয়েছি। আমি কি বলেছি মিলি? চুপ থেকে শুধু রেখে যা। আম্মু, আব্বু, বড় মা তোকে খুঁজছে নিশ্চয়ই। তোর এখন বিপদ আর তুই কি আমাকে নিয়ে পালানোর প্ল্যান করছিস? আমার তো চিন্তা তোকে নিয়ে। আমি জানি তুই 3 নায়িকে বিয়ে করবি না, কিন্তু বাড়ির সবাইকে কি বলবি? মিলির কথার পিঠে আমি চলতি গাড়ির জানালা দিয়ে বাইরে দৃষ্টি ফেললাম। নির্লিপ্ততা সুরে মিলিকে সম্পূর্ণ ভিন্ন এক প্রসঙ্গে ঠেলে দিয়ে বললাম,
চিঠিটা তুই কোথায় পেয়েছিস? তোর রুমে। আমি এনাদের খোঁজ নিতে এসেছিলাম। তোর টক্সিক ইংরেজ আমাদের বাড়িতে আসলো কিনা এটা দেখার জন্য বাড়িতে এসে হঠাৎ তিন ভাইয়ের কল পাই। সে ফোন করে বলল, মিলি, তিথির ঘরে বিছানার চাদরের নিচে একটা চিঠি আছে। বোকা মেয়েটা বোধহয় দেখিনি। দিয়ে দিও ওকে। মিলির কথাগুলো শুনে নিয়ে আমি নিশ্চুপ রইলাম। কথা বাড়ালাম না আর। মিলিও নিশ্চুপ রইল। আমার কেবলই মনে হতে লাগলো এই বিষণ্ণ মাখা দিবসগুলো অন্যরকম হতে পারত। আমার কালো রাত্রের নির্বাক অশ্রু ফোঁটাগুলো তিতাসকে নিয়ে আনন্দের হতে পারত। নয়তো তিতাসকে আর কেউ আমার জীবনে না পদার্পণ করতে পারত। তিন ভাইয়া আমার জন্য সচ্ছহস্র শুদ্ধ অনুভূতি না লালন করে মিলির জন্য রাখতে পারত। কনক তিতাসকে ভালো না বাসলেই পারত। এমন বৃত্তের মতো প্রেম তরঙ্গ হৃদয় হৃদয় না প্রবাহিত হলে নিশ্চয়ই কোনো ক্ষতি হতো না। দোষ না করে যেন দোষী সকলে। চট্টগ্রাম বিমানবন্দরে গাড়ি আনলো ক্যারেন। মিলি অবাক হলো। সে গাড়ি থেকে নেমে আমায় কিছু বলে ওঠার পূর্বেই আমি ছটপট ওর হাত ধরে হাঁটা দিলাম। ক্যারেন আমার পিছু পিছু আসছে। তিন ভাইকে নজর পড়লো একটু সামনে যেতেই। ফরমাল ড্রেসে সে সজ্জিত। সাদা শার্ট, কালো প্যান্টের স্নিগ্ধ নিষ্পাপ মুখের মানুষটাকে দেখেই আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। গলায় শক্ত করে এঁটে গেল কিছু। কাছে গিয়ে মুহূর্তেই কিছু বলার সাধ্য হলো না। ভাইয়া যেন হকচকিয়ে গেছেন আমাকে, মিলিকে আর ক্যারেনকে দেখে। উনি বিমানবন্দর থেকে বেরিয়ে আমাদের নিয়ে উপস্থিত হলেন খুব নিকটেরই এক রেস্টুরেন্টে। মিলি ততক্ষণে স্তব্ধ। সে আমার কানে ফিসফিস করে বলল, আপনি কি করতে চাস তুই? আমি ওর উত্তরে বললাম, হাজার সমস্যার একটা সমস্যার সমাধান করতে চাই। দুটো হৃদয় ভেঙে চুরমার হয়ে যাওয়া থেকে বাঁচিয়ে দিতে চাই। তিন ভাইকে বলে রেস্টুরেন্টের ভেতরের দিকে একটা বিশেষ কক্ষ ঠিক করিয়ে নিলাম। অতঃপর কাছে ঘেরা সে কক্ষে প্রবেশ করেই আমি হুট করে তিন ভাইয়ের হাতের ওপর মিলির হাত রেখে বললাম, আপনার 10 বছরের ভালোবাসা সত্যিই উপেক্ষা করার শক্তি আমার নেই। আপনি তিথিকে খুব বেশি ভালোবাসেন না? সেই তিথি আর আপনাকে একটা উপহার দিয়ে যাচ্ছে। ভালোবাসার মানুষের উপহার কিন্তু ফিরিয়ে দিতে হয় না, হারিয়ে ফেলতে হয় না, খুব যত্ন করে রাখতে হয়। ভালোবাসার মানুষের কথা কিন্তু মানতে হয়। এই পুতুলটা আমার খুব বেশি প্রিয়, খুব বেশি আদরের। যত্নে রাখবেন। কথাগুলো বলতে গিয়ে আমার চোখ অজান্তেই ঝাপসা হলো। ক্যারেন আমার পাশেই দাঁড়িয়ে ছিল। মিলির চোখ দিয়ে গড়িয়ে পড়ল জল। সে নির্বিকার। তিন ভাই আহত, মর্মাহত, অসহায় হয়ে গেলেন। আমি তার মুখ পানে তাকিয়ে জল ভরা চোখে মুচকিয়ে এসে বললাম, ক্ষমা করবেন আমাকে। কথাটা বলেই আমি চোখ মুছে বা বাড়ালাম পেছনে ঘুরে। এমন সময় তিন ভাইয়ের কণ্ঠ কানে এলো আমার। আমার মুখটা খুব সুন্দর করে বন্ধ করে দিয়ে গেলেন। ইউ আর গ্রেট তিথি পড়ি। সেদিন তিন ভাইয়ের হাতে মিলিকে তুলে দিয়ে যখন বাড়িতে এলাম তখন আমি আরেকটা বিপুলের মুখোমুখি। ক্যারেনের সাথেই আসা হলো। পথে তার সাথে আমার একটা শব্দ বিনিময় না হলেও এখন তাকে নিয়ে বড় আম্মার বাড়িতে ঝড় শুরু হয়েছে। তিন ভাইয়া ও মিলিকে সেখানে দেখে বেশ অবাক হলে পরে বুঝলাম তারা হয়তো বিমানে এসেছে। ক্যারেনের মা বাবা চুপ ছিলেন না আমাদের বিষয় নিয়ে। বুঝলাম সব রটে গেছে ইতিমধ্যে। পুকুরের পানি সমুদ্রে চলে গেছে। যথারীতি আমার হেনস্থা হতে কোনো প্রকার অসুবিধা হলো না। তবে আমি অবাক হলাম তখন যখন আম্মু আমার পাশে আসলেন। বড় মা আমায় বুকে টেনে নিয়ে আত্মীয়দের কটূক্তির বিরুদ্ধে কথা বলে গেলেন। তিন ভাইয়া ততক্ষণে উপরে নিজের ঘরের দিকে পা বাড়িয়েছে। বাবা পুরোটা সময় নির্বিকার রইলেন। দেখে গেলে বহুক্ষণ অনিমেষ তাকিয়ে ক্যারেনকে। ক্যারেনের অনুভূতি ধরতে পারলাম না আমি। সে যেন ক্ষণেই বিব্রত ছিল, আবার ক্ষণেই ছিল খুশি। আমার ভেতরে তখন ঝড় বইতে শুরু হলো। না জানি এবার পানি কোথায় গিয়ে পড়ে। সকলে ক্যারেনকে নিয়ে পড়লো। ভেবে বসলো ক্যারেন আমায় ভালোবেসে বিয়ে করেছে। আমি গেলাম পড়ে অসহায়ত্বের সমুদ্রে তলিয়ে। এবার কি হবে? আমি তো ক্যারেনকে মানতে পারবো না কখনো। আম্মু আব্বু হঠাৎ খুশি হয়ে উঠলেন। বুঝলাম না তারা কি চাইছে। ক্যারেন এরই মাঝে দৃষ্টি বিনিময় করলো আমার সাথে। যেন সে বলতে চায় সব। তার কি সুবুদ্ধি হলো? ভাবতে গিয়ে হেসে পেল আমার। পাশাপাশি দাঁড়িয়েছিলাম দুজন। ক্যারেন হঠাৎ সামনে পা বাড়ানোর জন্য উদ্যত হতেই আমি পা বাড়িয়ে দিলাম তার সম্মুখ পথে। ক্যারেনের প্রথম কদমে তার পাটা এসে পড়ল ঠিক আমার পায়ের পাতায়।
সে চমকে উঠল। অবাক দৃষ্টিতে আমার দিকে তাকাতেই আমি তাকে সকলের অগোচরে ইশারায় মানা করলাম কিছু না বলতে। ক্যারেন থেমে গেল। সেদিনের এত বড় ঝামেলায় সেখানে ধামাচাপা দিয়ে আমি পরদিনই ক্যারেনকে নিয়ে রওনা হলাম ঢাকার পথে। ভাবলাম এবার তিথির উঠে দাঁড়ানোর পালা। ডিভোর্স করবো ক্যারেনের সাথে অতি সন্তর্পণে, যেন কেউ না জানে, কেউ না বোঝে। তারপর তিথির এক নিজস্ব পরিচয় যখন গড়ে উঠবে তখন তিথি মা বাবার সম্মুখে গিয়ে উঁচু মাথায় সব বলে দেবে, জানিয়ে দেবে। কি চাও তুমি তিথি? সবকিছু ছেড়ে ছুড়ে ভালো থাকতে চাই, মুক্ত বাতাসে একটা শ্বাস টানতে চাই। চলতি গাড়িতে ক্যারেনের প্রশ্নের জবাবে আমি এই কথা বললাম। ক্যারেন ড্রাইভিং অবস্থায় এক পলক আমাকে দেখে বলে উঠল, আমার বুকের বা পাশে তিতির বসবাস, আমার ভুবন জুড়ে তিতির আনাগোনা। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? নো। সরি তিতি, মেনে নেওয়া যায় না, কখনো পারবো না। এরপর ক্যারেন চুপ হয়ে গেল। তার পাশে সিটে বসে থাকায় আমার নজরে এলো তার রক্তিম চোখ মুখ, ভেজা আঁখির সাথে শুকনো এক ঢোকেলের দৃশ্য। আমি কেবলই নিস্তব্ধ হয়ে অনুমান করতে চাইলাম তার কষ্টের মাত্রা। আমার চাইতে কি বেশি হচ্ছে? ঢাকায় এসে আমার অনিচ্ছা সত্ত্বেও উঠতে হলো ক্যারেনের বাসায়। তবে এই বাসায় ওঠাটা হলো আমার জন্য কাল। দুপুরে রংপুর থেকে ঢাকা এলাম। ক্যারেন বেরিয়ে গেল ঘরে 1 মিনিট অবস্থান করেই। বাইরে তখন তুমুল বর্ষণে বৃষ্টি হচ্ছে। আমি একা রইলাম ঘরে। নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বান্ধবীদের ফোন করে থাকার কোনো এক ব্যবস্থা করে পরদিনের সূর্য দেখার অপেক্ষায় রইলাম। তবে সে সূর্য আমার দেখতে হলো কলঙ্ক নিয়ে। ক্যারেন বাসায় এলো সেদিন ভিজে ডুবডুবে হয়ে। পুরো বাসায় কারেন্ট নেই, জেনারেটর বা আইপিএস এর কোনো ব্যবস্থা নেই এখানে। রাত কাটাতে আমি ঘরের সোফাটা আপন করেছিলাম। মাঝরাতে হঠাৎ ক্যারেনের গঙ্গানি। জ্বর এলো প্রচুর। আমি মায়া দেখাতে গেলাম। বারংবার সে মম মম বলে ডাকছিল। জ্বরও কম আসেনি, আনুমানিক 103-4 হবেই। আমি যখন মানবতার খাতিরে ক্যারেনের কপালে জলপট্টি দিই ঠিক তখনই আমার সর্বনাশ এসে হানা দেয় আমার ওপর। ক্যারেন অস্বাভাবিক আচরণ করে বসলো। তার হাতে ছোঁয়া অন্যায় কাজ পেতেই কেঁপে উঠি আমি। বিছানা থেকে নামার জন্য প্রস্তুত হতেই সে আসছে পৃষ্ঠ ধরে আমায়। আমার চোখে তখন নেমে গেল জল। গুটি গুটি অক্ষরে লেখাগুলোর সমাপ্তি ঘটল। এরপর আর কিছু লেখা নেই। কানি যেত মোটা ডায়েরিটা উল্টাতে লাগলো। প্রতিটা পাতা উল্টালো সে গভীর মনোযোগ সহকারে। পরের কাহিনী কি? এরপর কি হলো? ক্যারেন তিথি কোথায়? ওদের কি ডিভোর্স হয়ে গেল? মিলি তিন কি করলো? আচ্ছা, মিলি তো খুব বুদ্ধিমতী ছিল। সে কি মানিয়ে নিয়েছে সব? 15 বছরের কিশোরী কানিজের মনে উঠল ঝড়। পরের কাহিনী জানার আগ্রহ তার বুকে জেঁকে বসলো খুব করে। এরই মাঝে হঠাৎ পেছন থেকে ডেকে উঠল কেউ, কানিজ, হোয়াট আর ইউ ডুইং? চিকন কণ্ঠের মেয়েলি ডাক শুনে কানিজ চমকে উঠল। তার লং কোটের ভিতরে টুক করে এসে ঢুকিয়ে নিল ডায়েরিটা। অতঃপর পেছনে ফিরে বলল, নাথিং মমো, আই এম কামিং শুন। আজ বহুদিন পর খোলা হলো ক্যারেনের রুমের দরজা। ছোট থেকেই কানিজ জানত এটা স্টোর রুম। বিধায় তার কৌতূহল জাগেনি কখনো এ ঘরে আসার। কিন্তু আজ তিতাস ঘরের দরজা খুলে দিল। কানিজ ধুলো মলিন ঘরে প্রবেশ করে প্রথমেই লাইট অন করলো খুঁজে খুঁজে। অক্ষিপ্ত মুহূর্তেই ভেসে উঠল সাদা কাপড় দিয়ে আস্তরণ দিয়ে রাখা উঁচু জিনিসপত্র। একে একে ধীর পায়ে গিয়ে নিজ হাতে কানিজ সব কাপড় সরিয়ে ফেলতে জাঁকজমকপূর্ণ জিনিসপত্র বেরিয়ে এলো। বেডের নিকট দেখা মিলল এক রিডিং টেবিলের। সাদা পর্দা সরিয়ে ফেলতেই তার উপর দেখা মিলল এক অতি সুদর্শন পুরুষের। ঠোঁট প্রসারিত করে সে হেসে তাকিয়ে আছে যেন কানিজের দিকেই। তার পাশেই আরো একটা ছবি দেখা যায়। একটা মেয়ে খুবই অল্প হাসি ঠোঁটে নিয়ে গালে হাত রেখে বসে আছে এক চেয়ারে। পরনে তার কালো শাড়ি, চোখ দুটো যেন জীবন্ত। কানিজের মনে হলো সেই চোখ দিয়ে সেই রমণী যেন অনিমেষ কানিকে দেখে যাচ্ছে। চোখ ভিজে উঠল, ছোট্ট কলিজাটা হু করে উঠল কানিজের। বুঝতে বাকি রইল না পাশাপাশি ছবিতে তারই দিকে তাকিয়ে থাকা দুটো মানবিতার বাবা মা। কানিজ ঠায় দাঁড়িয়ে থেকে দেখে গেল নয়ন ঘাড়ে ছবি দুইটা। অতঃপর চোখ পড়ল তার টেবিলের কোণায় রাখা একটা সেচে। কেউ যেন খুব যত্নে সেটা রেখেছে ওখানে। কানিজ হাতে তুলে নিল। স্কেচে দেখা যায় এক শাড়ি পরা একটা নারীর এক পায়ের পাতায় কেউ পা রেখেছে।
যেন আটকে দিয়েছে তাকে। উপরের পাটা জিন্স পরিহিত এক ছেলের, নিচের পাটা এক মেয়ের। মনে হচ্ছে যেন মেয়েটা কোথাও যাওয়ার জন্য উদ্যত হতেই তাকে ছেলেটা আটকে দিয়েছে তাকে। কানিজ অপলকে স্কেচ দেখে গেল। বুঝতে বাকি রইল না ছেলেটা তার বাবার প্রতিরূপ আর মেয়েটা তার মায়ের। 15 বছরের কিশোরী মেয়েটা মা বাবার এই দৃশ্য দেখে এক মুহূর্তে হঠাৎ ডুকরে কেঁদে উঠল। বুকে চেপে ধরল স্কেচ। ক্রমশই তার কান্নার বেগ বাড়তে বাড়তে উচ্চ শব্দে রূপ নিল। তিতাস রুমের বাইরে দাঁড়িয়ে ছিল। দৃষ্টি তার ছিল কাচের বিশাল জানালা ভেদ করে ওই দূরে। কানিজের কান্নার শব্দ কর্ণকুহরে পৌঁছাতেই তিতাস রাতে রাত চেপে রাখল। চোখ ভিজে উঠল তার। নিয়তি কেমন কি করলো তা তিতাস জানে না। তবে তার সেদিনের পর থেকে বারবারই মনে হয় এমনটা না হলেও পারত। সেদিন তানিতকে জন্ম দিতে গিয়ে তিথি পৃথিবী ছেড়ে বিদায় না নিলেও পারত। সকলকে স্তব্ধ করে দিয়ে বুকের এক পাশে কষ্ট আর অন্য পাশে খুশি নিয়ে আমেরিকা থেকে সন্তানের জন্য ছুটে যাওয়ার পথে ক্যারেন মৃত্যুর কোলে ডলে না পড়লেও পারত। ড্রাইভিং দশা তখন ক্যারেন কেমন ছিল না জানি, তার মনটা তখন কেমন করছিল। সন্তানকে দেখার জন্য কতই না ছটফট করেছিল সেদিন। কোনোভাবে ক্যারেন খোঁজ পেল তার সন্তানের কথা। সেদিন তিথির ডেলিভারি। তিথির অবস্থা ছিল বড্ড করুণ। ক্যারেন প্রথম যখন শুনল তার বাচ্চার মা হবে তিথি, তখন সে যেন বিশ্বাস করে উঠতে পারল না। হিসেব মেলাতে বসলে আবছা সব। মনে পড়ে না এমন কিছু। তবে মন বলে হতেও পারে। ছুটে চলে গেল আমেরিকা থেকে বাংলাদেশে। তিথি তখন রংপুর। ক্যারেন ঢাকা থেকে বাবার থেকে গাড়ি নিয়ে ছুটল সন্তান আর তিথির উদ্দেশ্যে। রংপুর আর ঢাকার মাঝামাঝি পথে নেমে এলো নিষ্ঠুর কিছু। শত শত গাড়ির মধ্যে সেদিন মোট 5টা গাড়ির ক্ষতি হলো। দুটো বিশাল ট্রাকে ট্রাকে সংঘর্ষ হলো। দুটোই উল্টে পড়লো পাশের 3টা প্রাইভেট কারের ওপর। সেখানে একটা প্রাইভেট কার ছিল ক্যারেনেরও। চির বিদায়, চির বিদায়। ক্যারেন মুখে যেন গুলি আনারও সুযোগ পেল না। এদিকে তিথি, সে ছটফট ছটফট করে নিঃশ্বাস থমকে দিল। শুধুই নিঃস্ব করে দিল কানিতকে। সবশেষে দিন ছেড়ে শ্বাস নামলো। একসময় এক করা হলো দুটো লাশকে। জানাজা হলো, দাফন হলো একই সাথে। সেখানে উপস্থিত থাকা এমন একটা মানুষ ছিল না যার চোখ ভিজে যায়নি। আফসোসের বন্যা বয়ে গেল ক্যারেনের জন্য। এই ছেলেটা তো নিজের সন্তানের মুখটাও দেখতে পারল না। এমন নিষ্ঠুর মুহূর্ত পেরিয়ে গেলে অসুস্থ কণা তখন প্রায় পাগল হয়ে গেল। ছোট মেয়েটাকে আটকে নিল। নিজেই ক্যারেনের মানের সাথে মিল রেখে ছোট মেয়েটার নাম রাখলো কানিজ। অতঃপর তিথির পরিবার কানিজকে নিতে চাইলেও কণা দিল না। এক প্রকার দাবি জানিয়ে সে নিয়ে নিল কানিজকে। বাচ্চা তার বাবার বাড়িতে থাকবে। একই সাথে এমন কথা ক্যারেনের মা বাবা জানালো। মেয়ে অসুস্থ, একেবারে মৃত্যুপথ যাত্রী যেন। দেহের মধ্যে এইডস নিয়ে বসবাস করে যাচ্ছে। একটা সুস্থ সবল ছেলে ছিল, সেও চলে গেল তাদের ছেড়ে। থাকলো কি তাদের? বংশের চিহ্ন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এভাবেই কানিজ হয়ে গেল ক্যারেনের মা বাবার আর বোনের। কনার তখন ট্রিটমেন্ট চলছিল আমেরিকায়। সে ছোট কানিজকে নির্বাড়ি জমায় সেখানে। সাথে আসে ক্যারেনের সতমা। তিতার সাথে সব কিছুর পর যেন ছেড়ে দিল সব। রাগ ক্ষোভ উবে গেল। কণা থেকে সবকিছু জানিয়ে দিয়েছিল অনেক আগেই। অতঃপর একদিন তিথির সাথে মুখোমুখি দাঁড়িয়ে তার চোখে চোখে শত কথা হয়েছে। মুখ ফুটে মাফ করে দিও বলার মতো সাহস না হলে চোখের ভাষায় যেন বলে দিয়েছিল। তিথি আর ক্যারেন যখন বড়লোকে চলে গেল তখন তিতাস ডাক্তারি পড়ার খাতিরে বিদেশে। এরপর তার দেশে ফেরা হলো প্রায় 1 বছরের অন্তে। কণা আর তার মাঝে কোনো ডিভোর্স হয়নি। কণার অসুস্থতার কথা তার জানা। দয়া হলো, মায়া হলো। ভাবলো কণার প্রতি দায়িত্ব আছে তার। বিয়ে তো অমান্য করার মতো কিছু নয়। সেও তার পেশার দ্বারা সেটেল হতে চাইল আমেরিকায়। ভাগ্যে জুটল। তারপর প্রায় 2 বছর পর, অর্থাৎ কানিজের বয়স যখন 3 বছর, তখন কণা পৃথিবী ছেড়ে বাড়ি জমালো ওপারে। তারপর থেকে তিতাসে রইল কানিজের কাছে। সব হারিয়ে ছসের জননী সহ হলো। হাফ ছেড়ে কানিজের মুখপানে তাকিয়ে দিনাতিপাত করা শুরু হলো তিতাসের। ভাবনা ছেড়ে তিতাস চোখের কোণের জল মুছে নিয়ে এগিয়ে গেল কানিজের নিকট। কানিজ কেঁদেই যাচ্ছে। তিতাস পেছনে দাঁড়িয়ে বলে উঠল, আমরা বাংলাদেশে যাব কানিজ, খুব শীঘ্রই। কানিজ কান্নার দমকায় কিছু বলতে পারল না। তিতাস প্রস্থান করলো এর ঘর হতে।
আসছে 20 অক্টোবর ক্যারেন তিথির মৃত্যুবার্ষিকী, 16তম মৃত্যুবার্ষিকী। সেই সাথে কানির পা ফেলছে 16 বছর বয়সের ঘরে। সেই সাথে তিন আর মিলির ছেলের মাস ছাড়িয়ে 1 বছর বয়স হচ্ছে 23 অক্টোবরে। তাদের বিয়ে হয়ে গেছে। তিথি তিনের হাতে মিলিকে তুলে দিলে মিলি পিছু উঠেছিল। সে বলেছিল, জোর করে ভালোবাসা হয় না। আমি কণার মতো ভুল বা অপরাধ করতে চাই না। এরপর তাদের দূরে সরে আসা। তার প্রায় 3 বছর পরে তিনি প্রস্তাব রাখে সে মিলিকে বিয়ে করবে। অন্যরকম হয়ে যায় তাদের জীবন। সকলের অগোছালো জীবনের মাঝে এই একটা দম্পতির সংসারই একটু গোছালো হলো। বহুদিন পর, প্রায় 3 বছর পরে তিনের হঠাৎ মনে হয়েছিল, জীবনে নিঃসঙ্গ থাকলে হয়তো সে শেষ হয়ে যেত। পাশে তার সত্যিই কাউকে দরকার ছিল। এই কথাটা সেদিন তিথি বুঝেছিল বলেই মিলিকে তার হাতে তুলে দিয়েছিল। সমাপ্ত।